কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আমার সাথে কলে ছিলেন পারমিতা। আজকের রেকর্ডিংটা শুরু করার আগে কয়েকটা কথা জানাই। এই রেকর্ডিংটা করতে কিন্তু আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এবং রাত প্রায় 3:55 নাগাদ আমরা রেকর্ডিংটা কমপ্লিট করতে পারি। অ্যান্ড অনেকেই জানেন যে পারমিতার প্রথম মালদার যে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা এসেছিল, তার পরের যে সানডেটা ছিল সেই সময় আমাদের আপলোড করার কথা ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি বিকজ ওই একই কথা, বাধা পেয়েছি। আজকের ঘটনাটা আপনারা নিজেরাই শুনুন, তাহলেই বুঝতে পারবেন কেন বলছি। আজকের এই ঘটনাটা, আজকের এই কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তভ কুমারে খুব তাড়াতাড়ি নতুন পডকাস্ট আসছে, নতুন আড্ডা আসছে, তো অবশ্যই ওই চ্যানেলটাকেও চেক আউট করতে ভুলবেন না। বেশি কথা বাড়াবো না, জাস্ট একটাই কথা বলবো, আপনার সাথেও যদি এরকম কোনো প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, এবং ইনস্টাগ্রামেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পারমিতা, কেমন আছো? ভালো আছি কৌস্তভ। কেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি আমাকে জানিয়েছিলে যে তোমার বাবা 2008 সালে মারা যান, রাইট? অ্যান্ড সেই মৃত্যুর পর তুমি এটাও বুঝতে পারো যে তোমার বাবা মুক্তি পাননি। ইভেন তুমি নিজে থেকে চাওনি যে তোমার বাবা যাতে মুক্তি পাক। Am I right? একদম। এইসব ঘটনাটা ঘটে যাওয়ার সাথে সাথে, যখন এইসব ঘটনা ঘটছে, তোমার লাইফটা আর একটা দিকে টার্ন নেয়। তুমি ফেসবুক থেকে এমন একজনের সাথে কন্ট্যাক্টে চলে আসো যার লাইফে বিভৎস ধরনের কিছু প্রবলেমস রয়েছে, যেটা ফেস তুমিও করেছো, সেও করেছে। ইনফ্যাক্ট আজকের রেকর্ডিং শুরু হওয়ার আগে তুমি আমাকে এটা বললে যে কৌস্তভ, আজকের এই রেকর্ডিংটা করতে তো আমরা চলেছি, কিন্তু এই রেকর্ডিংটা করতে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো বাধা পাবো, যেটা পেয়েছি। এর আগে 3টে রেকর্ডিং আমরা ক্যান্সেল করেছি। যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে একটা ট্রিমেন্ডাস নেগেটিভ ভাইব রয়েছে পুরো ব্যাপারটার মধ্যে। ইভেন তুমি যে ছবিগুলো পাঠিয়েছিলে সেই ছবিতে দেখতে পাচ্ছি যে মাথা ন্যাড়া, মানে হয়তো অপারেশন বা কিছু করা হচ্ছে, এন্ড সেখান থেকে সাদা হাড় এবং মাংস বেরিয়ে আছে, যার ব্যাপারে তুমি ঘটনাটা বলতে চলেছো, বা যে রিলেটেড ঘটনাটা। কি ঘটেছিল পারমিতা, একটু শুরু থেকে শুরু করো, জানতে চাই কি ঘটেছিল, বলো। আচ্ছা, এই যে তুমি বললে রেকর্ডিংটাতে মানে আমাদের সমস্যা হচ্ছে, আমি তোমায় যেটা বললাম সেটা শুধু নয়, আজকে একটা অন্য জায়গাতেও সমস্যা হচ্ছে, এবং আমি চাইবো যে এই ঘটনাটা হয়তো আজকের পরে আমি আর অন্য কোথাও যাতে শেয়ার না করি। তো বাবা মারা যায় 2008 সালে। 2009 সাল থেকে আমি বাবার প্রেজেন্সটা কিন্তু ফিল করতে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। এবার 2009 সাল থেকে যখন আমি প্রেজেন্সটা বাবার ফিল করতে পারি, কিরকম ভাবে ফিল করতে? ওটা একটা অনেক ভাগে ভাগে আমায় তোমায় বলতে হবে, কিন্তু আজকে আমি মেন এই জিনিসটা আগে একটু শেয়ার করে নিই, তারপরে লাস্টে আমি বাবার ঘটনাটা সবাইকে বলবো। ওকে। তো যেটা ব্যাপার হচ্ছে যে এই প্রেজেন্সটা ফিল করার পরে একটা জিনিস যেটা হয়, আমি ট্রিমেন্ডাস স্ট্রং হয়ে যাই। তো আমার মধ্যে না আর সেই ভয়ের ব্যাপারটা থাকে না। তো যথারীতি আমার যেহেতু ছোটবেলা থেকে কিউরিওসিটি ছিল যে আমি প্যারানর্মাল জিনিসগুলোর উপর আমি ইন্টারেস্ট দেখাতাম, যেখানে শুনতাম সেখানেই তাদের কাছে রসিয়ে গল্প করে শুনে সমস্ত মানে ঘটনা কালেক্ট করতাম। কিছু ঘটনা ছোটখাটো আমার সাথেও ঘটেছিল। তো এইসব ঘটনা নিয়ে 2020 সালে যখন পুরো লকডাউন, আমাদের সেভাবে কাজ হচ্ছে না, সেই সময় আমি কিছু ফেসবুকে লাইভ করি এবং এই ঘটনাগুলো আমি ফেসবুকে আমার বন্ধুদেরকে জানাই। ওকে। তো সেই অবস্থাতে আমাকে একটা মেসেজ আসে আমারই এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে
তার সাথে আমার কিছুদিন আগে একটা কথা হয়েছিল, সে তার বাড়ির কুকুরটা দিয়ে দিতে চায়। তার কারণ যে কুকুরটাকে রাখতে পারছে না। এবার যেহেতু আমার বাড়িতে তোমরা আগেও শুনেছো যে রেকর্ডিং এ আমার কুকুর আছে, তো বহরমপুরে জেনারেলি কাউরি কুকুর সংক্রান্ত কিছু হলে আমার সাথে কন্ট্যাক্ট করে, সেই হিসেবেও কন্ট্যাক্ট করে। তো আমি তখন ওকে বলি যে তুমি কুকুরটা দিও না। তো বলে যে আমি রাখতে পারছি না পারমিতা, আমার অনেক সমস্যা আছে। তো আমি এই ধরনের জিনিসগুলো পছন্দ করতাম না বলে আমার সেই সময় কিন্তু ওর সাথে কথা ওখানে স্টপ হয়ে যায়। ঠিক আছে, তারপরে এই ঘটনা চলাকালীন দেখি ওই মেয়েটি আমাকে আবার মেসেজ করে, এবং মেসেজটা সেদিন রাত্রেবেলা আমি হয়তো 11:30-12টার সময় লাইভ করেছি, 1 ঘন্টা লাইভ করেছি, তার মানে প্রায় 1টা-1:30টার সময় আমাকে একটা মেসেজ আসে, তুমি যে ভূতের গল্পগুলো শোনাচ্ছ তুমি কি এইগুলোতে বিশ্বাস করো? তো আমি সেটা রিপ্লাই করি যে হ্যাঁ। তার একটা বড় কারণ হচ্ছে আমার বাবার প্রেজেন্স আমার বুঝতে পারে, যেটা আমাকে পুরো অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছে যে কিছু হয়। আর তুমি বললে যে তুমি ভয় পাওয়াটা বন্ধ করে দাও, তুমি ভয় পেতে না, একদমই, মানে আমার সেটা কি বাবার প্রেজেন্সের জন্য? একদমই একদম, মানে মনে হতো যে বাবা প্রোটেক্ট করছে বা কিছু একটা। একদম একদম, মানে আমি সেই প্রোটেকশনটা পুরো ফিল করতাম। সেটা যখন আমি তোমাকে বাবার স্টোরিটা বলবো একে একে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি যথারীতি ওকে হ্যাঁ লিখি, এবং ও আমাকে বলে যে তাহলে আমি তোমাকে একটু সময় দিলে আমাকে একটু ফোন করো। তো আমি ওকে ফোন নাম্বার দিই, এবং ফোনের যথারীতি এই কথাটা বলো, মানে সেভাবে হয় না বলে আমি পরের দিন ওর বাড়ি আমার বাড়ি থেকে খুব কাছেই, আমার বাড়ি যাই বহরমপুরে। তো মেয়েটির ভালো নাম আমি নিলাম না, মেয়েটির ডাক নাম হচ্ছে ঝুনাই। ঠিক আছে, তো ঝুনাই আমার সাথে কন্ট্যাক্ট করে, আমি ওর বাড়ি যাই। যখন আমি বাড়িতে গিয়ে দেখি একটা ছোট্ট ফ্যামিলি, এবং ওরা কিন্তু বহরমপুরের খুব একটা মানে পশ ফ্ল্যাটের মধ্যে থাকে, যেখানে মানে পুরো এরিয়াটাই খুবই দামি। তো ওর বাড়িতে ওর বর, 2 বাচ্চা আর ওর বাবা মা। তো বাড়ি যাওয়ার পরে যথারীতি আমি বসি, আমার মেয়েটাকে দেখি না প্রথম দিন হয় কি যে বাপরে এত অসুস্থ দেখতে কেন, মানে ট্রিমেন্ডাস রোগা একটা মেয়ে। হ্যাঁ, মানে আমার থেকেও ওকে, ও কিন্তু আমার থেকে 5-7 বছরের বড়, কিন্তু ওকে আমার থেকেও 10 বছরের ছোট লাগছে, এতটাই রোগা সিঙ্ক করে গেছে। এবার আমি না ফেসবুক ছবিটার সাথে ওকে মেলাতে পারছি না, এই মেয়েটাই আমাকে মেসেজ করেছিল এরকম একটা। তো যাওয়ার পরে যেটা হয় যে ও বসায় আমাকে, তারপরে আমাকে কিছু ঘটনাও বলে। এটা ও যেহেতু আমার কাছে এতগুলো ঘটনা শুনেছে, তো ও কোথাও হয়তো এটা বিশ্বাস করেছিল যে আমি হয়তো ওকে কিছু হেল্প করতে পারবো। আচ্ছা, সেই অনুযায়ী আমাকে বলতে শুরু করে। হ্যাঁ, কি জানায় ও? হ্যাঁ, ও আমাকে কিছু ঘটনা জানায়, এবং যে ঘটনাগুলো আমাকে যখন বলছে, ওর হাজবেন্ড কিন্তু ওর পাশে বসে আছে। ঠিক আছে, তো ওদের তখন বছর দেড়েক ধরে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ওরা রাত্রেবেলা ঘুমোচ্ছে, ওদের ডাইনিং এরিয়াটা হচ্ছে খুব বড়, আর ওদের রুমটা হচ্ছে ডাইনিং এরিয়া থেকে একদম সামনে। তো ওরা রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় কি হয় যে সমস্ত জায়গাটা তো নিঝুম হয়ে যায়, ওরা না পুরো একটা কাঠের ডাইনিং টেবিল থেকে চেয়ারটা সরালে, ঘষে সরালে দেখবে একটা আওয়াজ হয়, তো ওই আওয়াজটা পাচ্ছে। ঠিক আছে, তো প্রথম দিকে ওরা ইগনোর করে, ভেবেছে হয়তো ফ্ল্যাট, তো ওপরের ফ্ল্যাটে কেউ সরাচ্ছে বা নিচের ফ্ল্যাটে কেউ পাশের ফ্ল্যাটে সরাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো তারপরে কিন্তু এটা রেগুলার বেসিস হতে শুরু করে। তারপরে যে সমস্যাটা হয় যে ওরা ঘরের মধ্যে না, ওই ডাইনিং এরিয়াতেই ওরা কিন্তু একটা মানুষ চলে বেড়ালে যেরকম হয় ওরকম ফিল করতে লাগে, না আওয়াজ পাচ্ছে বা কিছু। হ্যাঁ, যে কেউ একটা হেঁটে বেড়ালে তো আমরা রাত্রেবেলায় বুঝতে পারি, রাত্রেবেলায় যদি কেউ হেঁটে বেড়ায়, তো ওরকম একটা ফিল পাচ্ছে। এবার রিয়া ভাবছে যে ও একা পাচ্ছে, তো যাই হোক, এবার ওর হাজবেন্ডকে ও কথা বলে, যে মানে আমার যে ফ্রেন্ডটা ছিল ঝুনাই, সে কথা বলে। ঠিক আছে, জানায় ব্যাপারটা, হ্যাঁ, যে ওর হাজবেন্ডকে যে তুমি কোনো আওয়াজ পাচ্ছ? ঠিক আছে, তো বলে তুমিও পাচ্ছ? তখন বলে হ্যাঁ, এদের মনে হচ্ছে চেয়ার টিয়ার সরে যাচ্ছে, কেউ হাঁটাহাঁটি করছে, আমি কালকে রাত্রেও পেয়েছি। তো দাদাও বলে যে হ্যাঁ আমিও পাচ্ছি। তো ওরা বাইরে বেরিয়ে দেখে নাথিং, ওখানে কিচ্ছু নেই। ঠিক আছে, পরের দিন যথারীতি ওর মাকেও বলে যে মা, তুমি রাত্রেবেলায় কি ঘুরে টুরে বেড়াচ্ছ,
ঘুমোচ্ছ না? তো বলছে না আমি তো ঘুমোচ্ছি। দিয়ে বলছে আমি তো ভাবছি তোরা ঘুরে বেড়াচ্ছিস, কেননা আমি তো রাত্রেবেলায় দেখছি ডাইনিং এর চেয়ার টানছিস, এই করছিস, হাঁটছিস। তখন ওরা তিনজনেই কিন্তু রিয়েলাইজ করে যে যেটাই ওরা ফিল করছে সেটা কিন্তু তিনজনেই ফিল করছে। ওকে। আর ঝুনের বাবা খুব অসুস্থ যেহেতু ছিল, উনি কিন্তু ঘুমিয়ে পড়তেন, উনি কিন্তু সেরকম কিছু ফিল করেননি। ঠিক আছে। ঝুনাইয়ের বাবা মানে কি শ্বশুর মশাইয়ের কথা বলছো না? না, নিজের বাবা, নিজের বাবা। ওর নিজের বাবা মা ওর সঙ্গে থাকতো। ওকে, ঠিক আছে। তো তারপরে যেটা ওদের হয় যে ঝুনাইয়ের একটা ছোট্ট ব্যবসা আছে, ঠিক আছে। তো সেই ব্যবসার কারণে ওকে রান্না বান্না করতে হয়। তো ও একদিন রান্না করছে। এবার রান্না করতে করতে ও বলছে যে আমি রান্না করছি গ্যাসের সামনে, একদম কড়াইয়ে কিছু একটা হচ্ছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার মা আমার পেছনে দাঁড়িয়ে আছে, কেননা ও যখন রান্না করে ওর মা অনেক সময় এসে এরকম ভাবে দেখে ঝুঁকে যে কি রান্না করছে। ঠিক আছে। তো ও বলে যে আমি রান্না করতে করতে মায়ের সাথে কথা বলে যাচ্ছি, যে কি গো বলো, কিছু বলবা, এরকম ভাবে। তো বলছে হঠাৎ করে মা তো কিছু মানে সাড়া দিলই না, আমাকে যেন পেছন থেকে কেউ একটা ধাক্কা মারলো, আর ও পুরো গরম কড়াইয়ের মধ্যে না উল্টে পড়েছে। এবং ওর চেস্ট থেকে হাত, গলা পুরোটা মানে পুড়ে যায়। পেছনে ঘুরে দেখে কেউ নেই। বাট পেছন থেকে ধাক্কাটা অবভিয়াসলি, হ্যাঁ, নালে পড়ে যাবে না। হ্যাঁ, একদম কড়াইয়ের ওপরে পড়ে। ওকে। তো ও ঘুরে দেখছে কেউ নেই। ও সঙ্গে সঙ্গে তো ওর চিৎকার করতে শুরু করে, কেননা জ্বলছে। তখন দেখছে ওর মা বাথরুম থেকে বেরিয়ে আসছে। এবার মায়ের মতো কাউকে পেছনে ফিল করেছে ও, কাউকে একটা মানে কেউ যে ওর পেছনে আছে, মানে পেছনে এসে কেউ একটা দাঁড়ালে তো একটা সেন্স পাওয়া যায়। ও কিন্তু পেছনে ঘুরে তাকিয়ে দেখেনি কে এসছে। এবার বাড়িতে যেহেতু ও আর ওর মা দুজনেই ছিল, ও অবভিয়াসলি জানে পেছনে এসে কেউ দাঁড়িয়েছে মানে মাই দাঁড়িয়েছে। ওকে ওকে। কিন্তু যখন ও পুড়ে যায় তারপরে দেখছে ওর মা, ওর বাথরুমটা কিন্তু ওর বাড়ির থেকে একদম ওর পেছন দিক থেকে একদম এক্সট্রিম রাইটে। ওর মা ওখান থেকে বেরিয়ে আসছে, মানে এবং স্নান করা অবস্থায় বেরিয়ে আসছে। মায়ের দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না, তার মানে কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মা যদি এসে দাঁড়াতোই, মা নিজের মেয়েকে গরম কড়াইয়ের মধ্যে ঠেলে দেবে? একদমই কখনোই না। তো ও এবার যথারীতি সেই সময়টা কি হয় যে ওষুধ টষুধ লাগানো একটা তড়িঘড়ি করে। তো ও রাত্রেবেলায় ওর হাজবেন্ডকে বলে, জানো তো আমি এমনি এমনি কিন্তু আমি এইভাবে পড়িনি, আমাকে কিন্তু পেছন থেকে আমি একটা ঠেলা খেয়েছি। তোর হাজবেন্ড কিন্তু তখন অতটা মানে প্রায়োরিটি দেয়নি কথাটার, বলেন হতে পারে তুমি হয়তো মাথা ঘুরে গেছিলে, বুঝতে পারোনি, প্রেশার লো হয়ে গেছে হয়তো, এরকম বলেছে। এবার ওইদিকে কিন্তু বাড়িতে আওয়াজটা ওরা পেয়ে যাচ্ছে। এবার বলি, ওর কুকুরটা ওদের বাড়িতে রাত হলেই অসম্ভব চিৎকার করত। বাবা অসুস্থ, কুকুর চিৎকার করছে রাত হলে, যার জন্যই কিন্তু তার কিছু মাস আগে ওরা কুকুরটা দিয়ে দিতে চেয়েছিল এবং দিয়ে দিয়েছিল। এবার তখন ওরা এতটা রিয়েলাইজ করেনি যে এই ঘটনাগুলো ওদের সাথে ঘটতে চলেছে। ঠিক আছে। এবার যেটা হয় সেটা হচ্ছে ওর মেয়েটা একটু বড়, ছোটটা ছেলেটা একদমই ছোট। আচ্ছা। এবার ছেলেটার কি হচ্ছে, ছেলেটা একটা সার্টেন টাইমের পরে রাত্রেবেলা প্রত্যেকদিন কেঁদে কেঁদে উঠছে। এরকম বয়স হবে ছেলেটার? তখন ওর ছেলেটার 2 বছর বয়স হবে যখনকার কথা আমি তোমাকে বলছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা 2019? না, আমাকে ও ঘটনাটা বলছে 2020 শেষের দিকে ঘটেছে কবে? আর ঘটছে হচ্ছে 2019 শেষ থেকে। ওকে। ঠিক আছে। তো তখন ওর ছেলের প্রায় 2-2.5 বছর বয়স যখনকার ঘটনা আমি তোমাকে বলছি। তো ওর ছেলে কাঁদতে শুরু করছে প্রত্যেক দিন রাত্রেবেলা একটা সার্টেন টাইমে।
এবং ও বলছে যে ও যে কাঁদছে মা হয়ে, আমি তো বুঝতে পারছি ওর কান্নাটা হচ্ছে ও কিছুতে ভয় পেয়ে কাঁদছে, এবং সে কান্না ওর ছেলের থামানো যাচ্ছে না, সেটা রোজ। ঠিক আছে, এবং ওর এটা বক্তব্য, ও এটা দাবি করছে যে ভোরবেলা অব্দি, মানে যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ ওই ছেলেকেও ঘুম পাড়াতে পারছে না। সারা রাতই প্রায় জেগে আছে, সারা রাত ওরা জেগে থাকছে, পরের দিন ওরা নিজেদের কাজ করছে, আবার জেগে থাকছে। তারপর থেকে শুরু হলো হচ্ছে ওর মেয়েটার শরীর খারাপ, কোনো কারণ নেই অকারণ নেই, কোনো সময় পেট খারাপ হচ্ছে তো ওই পেট খারাপ নিয়ে পড়ে থাকছে, কোনো সময় মানে ঠান্ডা লাগছে তো সেটা শ্বাসকষ্টে পরিণত হয়ে যাচ্ছে। তো ওরা বাড়িতে যেটা হচ্ছে না, যে কিছু তো একটা হচ্ছে, এটা ওরা রিয়েলাইজ করতে পারছে। অবশ্যই। ঠিক আছে, এবার আমি কিন্তু এই ঘটনাটা তোমাকে এইভাবেই বলছি যেভাবে আমি শুনেছি। হ্যাঁ, তারপরে যেটা হয় যে বাড়িতে তো এরকম একটা ক্রুশিয়াল সময় যাচ্ছে, কোনো কিছুই ভালো যাচ্ছে না, সবই খারাপ যাচ্ছে। তো ওরা ঠিক করে যে ওরা একটু ঘুরতে যাবে, যদি একটু ঘুরে এসে সবকিছু ঠিক হয়ে যায়, ফ্রেশ আপ করে দাও। হ্যাঁ, যে হতেও পারে যে অনেক ওয়ার্ক স্ট্রেস থেকে এরকম হচ্ছে, এরকম কিছু। আর ইন বিটুইন যেটা হয়, এই যে 1-1.5 বছরে না ওদের ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব নিচের দিকে চলে যেতে শুরু করে। 1-1.5 বছরে মানে 2019-এর আগের থেকে বলছো? হ্যাঁ, মানে 2019-এর শেষের দিক থেকে ওদের ফিনান্সিয়াল কন্ডিশনটা একদম মানে পড়তে শুরু করে, এবং সেটা কিন্তু অস্বাভাবিক লেভেলের। মানে ওরা, আমি তোমাকে যেটা বললামই যে ওরা যেখানে থাকে সেটা খুব পশ জায়গায় থাকে, সেখানে খুব সহজে কিন্তু যে কেউ ফ্ল্যাট কিনতে পারে না। তো সেই জায়গা থেকে এমন জায়গায় আসছে যাতে ঝুনাইকে কাজ করার কথা ভাবতে হচ্ছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ওরা ভাবে যে ওয়ার্ক স্ট্রেস থেকে হতে পারে, যে আমরা হয়তো সবাই এত বেশি টেনশন করছি যে আমরা এইসব কিছু হ্যালোসিনেট করছি। এবার ওরা ঘুরতে যাওয়ার প্ল্যান করে, তো হঠাৎ করে না ওদের দীঘা যাওয়ার প্ল্যান হয়। এটা কোন সময়ের কথা? আমি একটু ভুল বললাম, ওদের প্রথম প্ল্যান হয় হচ্ছে অ্যাকোয়াটিকা যাওয়ার। আচ্ছা, কলকাতা অ্যাকোয়াটিকা। ঠিক আছে, এবং ওখান থেকে ওরা ঠিক করে যে ওরা দীঘা যাবে। এটা কোন সময়, মানে কোন সালে? এটা ওই 20 স্টার্টিং এ ধরে নাও। লকডাউন পড়েনি তখনও? হ্যাঁ, তখনও পড়েনি, মানে এপ্রিলের পর থেকে তো লকডাউন হয়েছে, তার আগের কথা বলছি। তো ওরা ওই সময় ঘুরতে যাবে এরকম ঠিক করে। এবার হয় ওরা অ্যাকোয়াটিকা যায়। তো রিয়া বলছে অ্যাকোয়াটিকাতে গেলাম, আমার ছেলে তো ছোটই, কোলেই ছিল। মেয়ে হঠাৎ করে অ্যাকোয়াটিকার ওই যে মানে বাচ্চাদের যে জোনটা হয় না, ওখানে টাইলসে লেগে পাটা ফালি করে কেটে গেল। সেই মেয়েকে নিয়ে, ওই তো অ্যাকোয়াটিকা ঘোরাই হলো না, সেই মেয়েকে নিয়ে মানে গেল হচ্ছে ইয়েতে, কি বলে, হসপিটাল যেতে যেতে ওর মেয়ের তো 8টা-9টা সেলাই পড়েছে, ওর হাজবেন্ড বাস থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেল হসপিটালে যেতে যেতে। হ্যাঁ, সেই অবস্থাতে মেয়ে হাজবেন্ডকে কোনো রকমে সেই মতো ফার্স্ট এড করিয়ে ওরা আবার বহরমপুর ব্যাক করে। আবার যথারীতি বাড়িতে যা যা চলছে সেটা চলছেই। দিয়ে ওরা ঠিক করে যে না, আমরা ঘুরতে যাবই, আমাদের একটা রেস্ট দরকার। তো কিছু মাস, 1 মাস মতো পরে ওরা দুজন এবং ওদের সাথে ওর হাজবেন্ডের একটা বন্ধু এবং তার বউ, 4 জনে মিলে এবং ওর 2 বাচ্চা, সবাই মিলে দীঘা যায় ফেব্রুয়ারির দিকে মোটামুটি। হ্যাঁ, ওরকমই। এবার দীঘা যাওয়ার পরে যেটা হয় হচ্ছে যে, এবার তোমাকে আমি দীঘার ঘটনাটা বলি। হ্যাঁ, মানে পুরো একদম মানে সংক্ষেপে। তো ঝুনাইয়ের বক্তব্য যে দীঘা গেছি, আমি জেদ করে গেলাম, তো আমার তো কোথাও একটা আনন্দ হওয়া দরকার, কিন্তু আমি না দীঘায় গিয়েই যেন আরো বেশি ডিপ্রেসড ফিল করছি। আচ্ছা। এবার ও বলছে যে 2টো রুম নেওয়া হয়েছে। এবার যেহেতু ঝুনাইয়ের রুমে ওর বাচ্চা 2টো শোবে, তো যথারীতি যা খাওয়া দাওয়া
প্ল্যান পার্টি বন্ধুরা থাকলে যেটা হয় সেসব করার আয়োজনটা কিন্তু ওই যারা মানে বাচ্চা নেই যে কাপলটা তাদের রুমে আয়োজন করা হয়েছে। ঠিক আছে, এবার ঝুনাই কি বলছে যে সবকিছু আমার প্রিয় জিনিস আনা হয়েছে, তাও আমার কোথাও পার্টিতে কিন্তু আমার মন লাগছে না। আমি কোথাও একটা ফিল করছি যে আমি কেন এলাম এখানে, আমি বাড়িতেই ভালো ছিলাম, এরকম একটা। তো সেই ভাবতে ভাবতে ও ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। এবার ব্যালকনিতে দাঁড়ানোর পর যেটা হয় সেটা হচ্ছে ও বলছে যে আমাকে কেউ একটা ধাক্কা মারলো ঠিক আগের মতো যখন আমি কড়াইয়ে পড়েছিলাম, এবং সেই ধাক্কাটাতে আমার মনে হলো আমি লোহার ব্যালকনিটা নিয়ে না নিচে পড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। বলছে আমি যখন নিজের মাথাটা ঠিক করে আমি যখন ভাবছি আমার সাথে কি হচ্ছে, আমি যখন জ্ঞানে এসছি তখন আমি দেখছি যে না ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তখন ও নিজেকে এক্সপ্লেনেশন দেয় যে আমার তাহলে হয়তো ভার্টিগো টাইপের কিছু হয়েছে, আমার মাথা ঘুরে গেছে। তো ঘরে এসে চুপ করে বসে পড়ে। এবার হচ্ছে ও যখন ফিরে আসে না, সবাই তো ওখানে বসে গল্প গুজব গান করছে। ও বলছে আমি আমার ছেলেকে না শুইয়ে আসি, ছেলে মেয়েটাকে শুইয়ে দিই, তাহলে আমি ফ্রি হয়ে যাব, আমি বসতে পারবো। তো বেডের মধ্যে ওর মেয়েকে শুয়েছে, ওর ছেলেকে শুয়েছে, তারপরে ও শুয়ে আছে। এবার দুজনকে ঘুম পাড়াচ্ছে। ওর হাজবেন্ড যথারীতি অনেকটা লেট হচ্ছে বলে ওকে দেখতে গেছে। ওকে দেখতে গিয়ে ওর হাজবেন্ড হঠাৎ করে এসে না ওকে একটা ধাক্কা দিয়েছে এরকম, তুই কি করছো? তো এরকম ঘুরে স্বাভাবিক বলছি কি করলাম। তো সেখানে ওর হাজবেন্ডের কোনো কথা নেই। ওর হাজবেন্ড বলছে তুমি চলো তো, এই ঘরে শোয়াতে হবে না, তুমি চলো আমার সাথে, চলো ওই ঘরে গিয়ে শোবে, বাচ্চাকে ওই ঘরে শোয়াবে। এবার ও বলছে কি হয়েছে? তো বলছে না তুমি বাচ্চাকে ওই ঘরে গিয়ে শোয়াবে, চলো। এবার ওর হাজবেন্ড আমাকে বলছে যে সে কি দেখেছিল। ওর হাজবেন্ড যখন ঘরে ঢোকে তো ঘরে ওই ডিম লাইট চলে না, যেটা ব্লু কালারের হোটেলে জেনারেলি থাকে, সেই লাইটটা জ্বলছে। আর ওই টাইমটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু মানে অ্যাপ্রক্সিমেটলি আমারও মনে হয় মাসটা যেহেতু ফেব্রুয়ারি ছিল, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তো ওর হাজবেন্ড ঘরে গিয়ে দেখে যে ঝুনাই শুয়ে আছে লম্বা করে। যেই ওর হাজবেন্ড ঘরে ঢুকেছে, তুমি দেখবে কম্বল থেকে যদি কেউ বেরিয়ে আসে তো কম্বলটা না একটা সার্টেন ওয়েতে উঠে যায়, নিয়ে আবার পড়ে যায়, মানে তুমি রেখে দিলে কম্বলটা। ওর হাজবেন্ড ওখানে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ঠিক কোন একটা মানুষ যদি কম্বলটা থেকে বেরিয়ে আসে সেরকম ভাবে কম্বলটাকে মুভ করতে দেখেছে ঝুনাইয়ের পেছনে। এবং ওকে ওটা দেখে ওর মানে হাজবেন্ড আর মানে দাদা ওটা আর ভাবতেই চাইনি যে আমি কি দেখলাম না দেখলাম। ও ওদের মানে দুই ছেলে মেয়ে এবং বউকে নিয়ে এই ঘরে নিয়ে এসে বসায়। এবং তারপরে ঝুনা আমাকে বলছে যে আমি কন্টিনিউয়াস দেখে যাচ্ছি যে ওরা না কিছু একটা গুজগুজ 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 করছে, মানে ওর হাজবেন্ড আর ওর বন্ধু আর বন্ধুর বউ মিলে তিনজনা। হ্যাঁ, দিয়ে ফট করে বলছে যে থাক এগুলো খাবারগুলো একটু পরে এসে খাবো, চলো একটু ঘুরে আসি বিচ থেকে। দিয়ে ওরা বাচ্চা দুটোকে কোলে নিয়ে চারজনে যায় বিচে। ঝুনাইয়ের বক্তব্য হচ্ছে ঝুনাইয়ের হাজবেন্ড আর দুটো বাচ্চা আর ওই কাপল দুটো বাচ্চাদেরকে নিয়ে, মানে ওর বন্ধু আর বন্ধুর বউ, মানে টোটাল 6 জন। তো ওরা বিচে যায়। এবার বিচে গিয়ে ঝুনাই যেটা বলছে যে আমি দেখছি যে তোর দাদা কাউরির সাথে না কন্টিনিউয়াস একটা ফোনে কথা বলে যাচ্ছে, কিন্তু সেটা আমার থেকে দূরে গিয়ে। তো আমার জিনিসটা খুব অকওয়ার্ড লাগছে যে কি হয়েছে যে তুমি ওরকম লুকিয়ে লুকিয়ে ফোন করে বেড়াচ্ছ। ঠিক আছে, তো বলছে না কিছু না চলো রুমে যাই। তো ওইভাবে ওখানে না ওরা বিচে কিন্তু যতটা রাত থাকা যায় থেকেছে, দিয়ে রুমে এসছে। রুমে এসে হঠাৎ করে ঝুনাই বলছে যে আমি চোখটা খুললাম, আমি দেখছি আমি খাটে শুয়ে আছি। ঠিক আছে, আর গালে চরম ব্যথা করছে,
মনে হয় কেউ মেরেছে, চোখে মুখ পুরো জলে ভেজা। এবং তখন আমি বুঝতে পারছি না যে আমি তো বিচে ছিলাম, আমি বিচ থেকে এই হোটেলের রুমের বিছানায় কি করে আছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এবার দাদা বলছে যেটা হয়, হোটেল থেকে ফিরে ও বাচ্চা দুটোকে শোয়ায়, শুয়ে ও বাথরুমে ঢোকে। বাথরুমে ঢোকার পরে ওকে নক করা হয় কিছুক্ষণ বাদে। ও রুম থেকে মানে বাথরুম থেকে বেরোচ্ছে না এবং কোনো সাড়া দিচ্ছে না। মানে ওরা তিনজন মিলে দরজা রীতিমতো পিটিয়ে দেয়, মানে ধাক্কা দিয়ে দিয়ে, ওর ভেতর থেকে কোনো সাড়া আসছে না। আচ্ছা আচ্ছা। এবার হোটেলের বাথরুম গুলোর দরজাগুলো কি হয়, প্লাইয়ের হয় না, ছোট ওই প্লাস্টিক প্লাইয়ের গুলো, ওরা কন্টিনিউয়াস ধাক্কা দিতে দিতে দরজা খুলে ফেলে। আচ্ছা। তখন দেখে যে ঝুনাই বাথরুমে দাঁড়িয়ে আছে। ওকে যখন বলে কি হয়েছে তোমার, ওর মুখে কোনো কথা নেই। ও খাটে এসে বসে এবং অদ্ভুত একটা মুখভঙ্গি, মানে যেটা ন্যাচারাল লাগছিল না কাউরির। এবং তারপরে ওকে বলা হয় যে তোমার কি এইসব করতে তুমি এসছো এখানে, তুমি তো সুস্থ হতে এখানে এলে যাতে তোমার মানসিকতা ঠিক থাকে, ফ্রেশ হয়ে যায় আমরা। তুমি তো এখানে এসে যা পাগলামো শুরু করেছো তাতে তো মানে তুমি আরো অসুস্থ হয়ে যাচ্ছ, তোমার কি শরীর খারাপ হচ্ছে। তো হঠাৎ করে দাদা বলে চলো আমরা এক্ষুনি রাতের বাস ধরে আমরা বাড়ি ফিরবো। এটা বলাতে ও প্রচন্ড রকম অ্যাগ্রেসিভ হয়ে কিছু কথা বলে। আচ্ছা। সেই কথাটা হচ্ছে, ওর নাম ঝুনাই তো, ও বলছে আমি ঝুনাইকে যেতে দেবো না, আমি ঝুনাইকে যেতে দেবো না, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে যেতে দেবো না। এই ওয়ার্ডটাও রিপিট করে। ঠিক আছে, ওটা দেখে সবাই ভয় পেয়ে যায়। মানে আমি বলছি আমি পারমিতাকে বাড়ি যেতে দেবো না, এটা কিরম ভাবে হয়? ওদের কাছে ব্যাপারটা আনন্যাচারাল। তখন ওর বন্ধুর বউ বলে যে আরে আমরা তো কোনো মানে হন্টেড হোটেল ফোটেল এলাম না, তো ভয় লাগছে, আমাদেরকে বেরোতে হবে এই হোটেল থেকে। এবার সবাই মিলে ব্যাগ প্যাকিং শুরু করে, কিন্তু ঝুনাই কিছুতেই হোটেল থেকে বেরোবে না। ওকে রীতিমতো দুই দাদাতে, মানে ওর হাজবেন্ড এবং আরেকজন যে দাদা ছিল, কাপল যে ছিল সেই দাদা এবং দুটো হোটেলের লোক রীতিমতো চ্যাংদোলা করে হোটেল থেকে বার করে। এবং ও বলে যে আমার হাতের সামনে যা আসে, দেওয়াল দরজা, আমি তাই আঁচড়েছি। আচ্ছা আচ্ছা। ও হোটেল থেকে বেরোবে না। ওকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে একটা নিউ দীঘার একটা কালীবাড়ির মন্দিরে নিয়ে গিয়ে ফেলে ওই রাত্রেই। এবং ফেলার পরেও আরো বাকি এক দাদা যায় হচ্ছে, মানে যে কাপলটা ছিল সেই দাদা যায় হচ্ছে বাসের খোঁজ করতে। এবার সেই দিন বহরমপুরেরই খুব একটা ফেমাস মানে ট্রাভেল এজেন্সি গুলো হয়, তাদেরই একটা বাস, মানে তাদের বাস খুব বিখ্যাত বহরমপুরে, তাদের একটা বাস প্রথম দীঘা টু বহরমপুর ছাড়ে। আচ্ছা আচ্ছা। তো ওরা কোইন্সিডেন্টলি ওই বাসটার টিকিট পেয়ে যায়। এবার কালী মন্দিরে যতক্ষণ আছে ততক্ষণ ঝুনাই অজ্ঞান। তুমি একবার ইনসিডেন্টটা কল্পনা করো, বাড়ির থেকে এত দূরে দুটো রকম হাত মানে কোলের বাচ্চা নিয়ে ওরা এই সিচুয়েশন ফেস করছে, কেন করছে কেউ জানে না। আর র্যান্ডমলি স্টার্ট হয়েছে, এত বাড়াবাড়িটা র্যান্ডম আই গেস। হ্যাঁ, মানে আগে তো ওরা বাড়িতে কিছু একটা ফিল করছিল যেটা কিন্তু খুব নমিনাল ছিল, বাচ্চা কাঁদছিল, ও ধাক্কা খেয়েছে একটা, সবই কিন্তু ওরা ইগনোর করে গেছে। কিন্তু সেটা যাতে এক্সট্রিম ওয়েতে এরকম ভাবে আউটব্লাস্ট হবে সেটা কিন্তু ওরা বুঝতে পারেনি। ঠিক আছে, এবার হচ্ছে বাসের টিকিট পেয়েছে। এবার ওরা সবাই ভয় পাচ্ছে যে একে কালীবাড়ি থেকে বের করার পরে বাস অব্দি আমরা নিয়ে যাবো কি করে।
মানে হোয়াট এভার ওর মানসিক কন্ডিশন খারাপ হয়েছে, ওরা তো তখন এটাই ভাবছে যে ওর মাথায় কোনো কিছু হলো না, কিছু কোন রকম কোনো মানে সব রকম মিলিয়ে ওদের মাথায় আসছে যে কোনো ভৌতিক কিছু ব্যাপার হচ্ছে নাকি ওর Dilemma মাথার টা মধ্যে রয়েছে। কোনো হ্যাঁ মানে এরকম একটা সিচুয়েশন। তো বলে কালীবাড়ি থেকে আমাকে বার করলো, আমি বাসে তো চাপবো না, সে বাসের লোক মানে রীতিমতো ভাবছে যে মানে কিডন্যাপ করা হচ্ছে। ঠিক আছে, এবার কি হয়েছে, 3 সিট, একটা দিকে বাসে দেখবে 2টো সিট থাকে, একটা দিকে 3টে সিট থাকে। তো ওই 3 সিট নিয়েছে, সেখানে মাঝখানে ওকে বসানো হয়েছে, 2 দিকে 2 দাদা বসেছে, মানে একদিকে ওর হাজবেন্ড আর একদিকে আরেক দাদা। আর ওই যে দিদিটা আরেকজন ছিল, সে 2টো বাচ্চাকে নিয়ে বসেছে। এবার বাসে উঠেই ঝুনাইয়ের মুখ চোখ আতঙ্ক। তার আগে যেটা হচ্ছিল যে ও অ্যাগ্রেসিভ ছিল, বাসে উঠে ওর মুখে চোখে আতঙ্ক। কেনটাই হচ্ছে এই ঘটনার মেন কারণ। ওকে, ও দেখছে বলো বলো যে বাসের সামনে, বাসটা চলতে শুরু করেছে, বাসের সামনে একটি মেয়ে পুরো নেকেড দৌড়চ্ছে। আচ্ছা আচ্ছা, মানে বাসের সামনে রাস্তা দিয়ে? হ্যাঁ, মানে বাসটা তো চলছে, বাসের তো লাইট পড়ছে রাস্তায়। আর ওরা ছিল হচ্ছে একদম মানে সেই ফ্রন্ট সিটটা হয় না, তুমি দেখবে যখন দূরপাল্লার বাস হয় কেউ কিন্তু ফ্রন্টটা নিতে চায় না, সবাই চায় একটু মিডিলের দিকে বসতে, কেন তাহলে কি হয় জার্নিটা কম হয়। এবার দীঘা টু বহরমপুর কিন্তু অনেকক্ষণের রাস্তা, প্রায় 13-14 ঘন্টা লেগে যায়। ঠিক আছে, কেননা কলকাতা যেতেই এখান থেকে বাই রোড 7-8 ঘন্টার ওপর লাগে, রাস্তা খারাপ বলে। ধর্মতলায় গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াই, তারপর ওখান থেকে আরো 4.5 ঘন্টা। ঠিক আছে, তো ওরা তার জন্য কিন্তু ওরা প্রথমে সিটটা খালি ছিল বলেই কিন্তু ওরা পেয়েছিল। এবার দেখছে যে বাসের হেডলাইটটা জ্বলছে এবং সামনে একটি মেয়ে উলঙ্গ হয়ে, বাস চলছে, সেই বেগে দৌড়চ্ছে। সেই মেয়েটা হচ্ছে ঝুনাইয়ের মামার মেয়ে। ওকে, যে বছর 1.5 আগে মারা গেছে। ওকে, আই সি। আমাকে দুটো কোশ্চেনের একটু উত্তর দাও। বলো। তুমি বললে যে ঝুনাইয়ের যখন জ্ঞান ফেরে, ঠিক আছে, ও বিচের ওখান দিয়ে হাঁটছিল, ওর জ্ঞান ফিরে ও দেখে যে হোটেলে শুয়ে আছে। তো হোটেলে যে শুয়ে আছে মাঝখানে কি জ্ঞান ফিরেছিল, মানে বাথরুমটায় ঢুকলো, ঢোকার ও হোটেল থেকে মানে বিচ থেকে কিন্তু হেঁটে পায়ে আসে, তখন অবধি কেউ বুঝতে পারেনি যে ওর মধ্যে কিছু কাজ করছে। ও এসেই বাথরুমে ঢুকে যায় অ্যাজ পার ওর হাজবেন্ড। ওকে ওকে, এবার সবাই কি ভাবে যে বাথরুম মানে বিচ থেকে ঘুরে এসছে, নর্মাল বায়োলজিক্যাল কল এসছে, বাথরুমে ঢুকছে। কিন্তু যে ও যে বাথরুমে নিজেকে প্রায় 40 মিনিটের উপর লক করে নেবে, এটা তো তখন কেউ বুঝতেই পারেনি। ঝুনাইয়ের জ্ঞান ফেরে যখন তুমি বললে ও বিছানায় ছিল, সেটা কোন সময়টা? ওর বিচে থাকা থেকে, ওর বাথরুম থেকে ওকে বার করা এবং ওর এই কথাগুলো বলা যে ঝুনাইকে আমি যেতে দেবো না, ঝুনাইকে আমি আমার সাথে নিয়ে যাব, এতদূর অবধি ঝুনাইয়ের কিচ্ছু মনে নেই। আচ্ছা আচ্ছা, ওকে। যখন এই কথাগুলো বলে তখন ওর হাজবেন্ড ওকে 2টো ঠাঁটিয়ে চড় মারে, ও অজ্ঞান হয়ে যায়, তারপরে মুখে চোখে জল দিয়ে ওর জ্ঞান ফেরে, যেটা থেকে ওর আবার মনে আছে। তারপরে ওকে আবার কি কালী মন্দিরের ওখানে নিয়ে যাওয়া হয়? তারপরে ওখান থেকে বার করে ওকে কালী মন্দির নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বাস। বুঝতে পারছি। এবং বাসের সামনে ও দেখছে ওর মামার মেয়ে, যে 1.5 বছর আগে মারা গেছে। হ্যাঁ, তার নাম মুনাই, সে বাসের সামনে দৌড়াচ্ছে নেকেড অবস্থায়। তারপর এবং বাসটা সেদিন মানে দীঘা থেকে কাঁথি অবধি যেতে 17 বার অ্যাক্সিডেন্টের সামনে হয়। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, 17 বার?
এবার তোমাকে আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কিছু ঘটনা বলবো তুমি বুঝতে পারবে। এইটা যখন ও বলে না, আমি তো এই কথাগুলো ওর বাড়িতে বসে শুনছি। ওই বাস যেটা ছিল সেই বাসের যারা লোক ছিল তাদের সাথে আমার না প্রচন্ড পরিচিতি আছে। আচ্ছা, মানে আমি যতদিন ফার্মাতে আছি আমার প্রায় আমাদের প্রত্যেক মাসেই রিভিউ মিটিং পড়তো এবং আমি ওই কোম্পানির বাসেই যেতাম। ওকে ওকে, ঠিক আছে, চেনা পরিচয় হয়ে গেছে, প্রচন্ড চেনা পরিচয়, মানে এতটাই চেনা পরিচয় যে ওই বাসে ধরো আমি খুব বলতেও খারাপ লাগে যে আমি ধরো ওপরে স্লিপার দুটো বুক করলাম, যেটার ধরে নাও 400 400 800 বা 300 300 600 ভাড়া, ওরা আমাকে 300 ভাড়াতে দুটো স্লিপার দেয় আমার পাশে কাউকে বসতে, যাতে কেউ না বসে, আমি কমফোর্টেবলি যেতে পারি, এই লেভেলের চেনা। ওকে ওকে, মানে তাদের ফোন নাম্বার অব্দি আমার ফোনে সবসময় থাকে, আমি ফোন করলেই বলে দেয় হ্যাঁ দিদি বলো। তো এই ঘটনাটার পরে ওর বাড়ির থেকে বেরিয়ে এসে কিন্তু আমি ওই বাসের লোকদেরকে ফোন করি। কনফার্ম করেছিলে সত্যি বলতে? হ্যাঁ হ্যাঁ, কেননা আমার না, মানে দেখো ওর হাজবেন্ড বলছে, ও বলছে, আমার কোথাও তো একটা ট্রাস্ট ফ্যাক্টর করছিল, কিন্তু তাও তো নিজেকে একটা যাচাই করতে লাগে। আমি তোমাকে বললাম যে ততদিনে কিন্তু আমি নিউরোসাইকিয়াট্রি নিয়ে অলরেডি কাজ করছি, আমার কিন্তু মনে হচ্ছিল কোথাও ওর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, ও কোথাও হ্যালুসিনেট করছে। একটা সময় মনে হলো যে ওর বাড়িতে হয়তো মাস হিস্টেরিয়া হচ্ছে সবার, সবাই হয়তো একই জিনিস হ্যালুসিনেট করছে একই টাইমে, সেটা কিন্তু হয়, বাই সায়েন্স হয়, ঠিক আছে। তা আমি কিন্তু তখন ওগুলোই নিজেকে বোঝাচ্ছি। এবার আমি যখন ফোন করি বাসের ওকে, তখন আমি বলি এই তোমাদের দীঘার যে বাসটা ছেড়েছিল ওটা ওটা তুমি জানো কে দেখে? তখন বলে যে এই ভাইটা দেখে, ও তো এখন তোমার সাথেই যাই, তোমার বাসেই ও কন্ট্রাক্টর এখন, মানে যেটাতে আমি কলকাতা যাই। তো আমি বললাম তোমাদের কোন একটা ঘটনা হয়েছিল, তোমাদের বাসটা যেদিন প্রথম ছেড়েছিল সেদিন প্রচুরবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে। তো বলছে যে বলো না, একখানা কোথায় থেকে মালিক একটা মাতাল ড্রাইভার রেখেছিল, মদ টদ খেয়ে বাসে উঠে গেছিল, বেঁচেছে, মানে সেদিন বাস যে কতবার ঠুকতে বেঁচেছে সেই মানে আমরা ভাবি সেদিনই কাজ ছাড়িয়ে দিয়েছে। এবার এটা ও আমাকে এক্সপ্লেনেশন দিল, ঠিক আছে। এবার আমি তো আর দেখতে যাচ্ছি না ওই লোকটা আদৌ মদ খেয়েছিল না কোনো অন্য কিছুর জন্য অ্যাক্সিডেন্টটা হচ্ছিল, কিন্তু ও যেটা বলেছে সেই কথাটা কিন্তু কনফার্ম যে সেই বাসটা সেদিন অনেকবার অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল, যেটা তুমি ক্লেম করছো যে 17 বার। হ্যাঁ, এই 17 বারটা আমাকে কিন্তু ঝুনাই বলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার ও বলছে যে কাঁথি পেরালাম পারমিতা, সেই আমার পুরো বডি একটা অদ্ভুত ধরনের হালকা হয়ে গেল, আমি সামনে আর কিচ্ছু দেখছি না, আমি বহরমপুর ফিরে এলাম নির্বিঘ্নে। দেখলাম তো এখন কি স্ট্যাটাস? তো বলছে সেম স্ট্যাটাস, আমি এখনো ওই বাড়িতে আমার আওয়াজ পাই। তো আমি বললাম তুমি তোমার মামার মেয়েকে কেন দেখলে হঠাৎ করে? তো বলছে পারমিতা এটা আমি তোমাকে এটাই তো বলবার জন্য ডাকলাম যে তুমি যদি আমাকে কোনো হেল্প করতে পারো। ওর মামার মেয়ের নাম হচ্ছে মুনাই, এবং মুনাইয়ের ব্যাপারে কিছু কথা বলি। মুনাই হচ্ছে ও একটা হোটেলে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু কাজ করতো, মানে ওই হোটেলের যত মানে রিসেপশন বিয়ে হতো সেগুলোর ইভেন্টটা ও দেখতো, বেশ ভালো টাকার কিন্তু চাকরি করতো। ওর যে উডবি সেও কিন্তু সেম হোটেলে কাজ করতো, তার নাম অনিশ, ঠিক আছে। অনিশ কিন্তু এখানকার ছেলে নয়, বাইরের ছেলে, মানে বাইরের ছেলে বলতে নন বেঙ্গলি, হয়তো বিহার ঝাড়খণ্ড এদিকে কোথাও বাড়ি ছিল। তো ওরা যেহেতু দুজনেই প্রেম করতো, দুজনে প্রায় বিয়ে করব এরকম একটা সিচুয়েশনে আসে, ওরা ওখানে লিভ ইন করতো, ঠিক আছে। এবং সেটা কিন্তু দুই ফ্যামিলি থেকেই জানতো, সবাই জানতো, মানে বিয়েটা আর কদিন বাকি ছিল এরকম কন্ডিশনে। তো বিয়ের মোটামুটি ধরে নাও 1-1.5 মাস আগে ওরা ডিসিশন নেয় যে ওরা দুজনেই কলকাতার হোটেলে শিফট করবে, চাকরি সূত্রে একসাথে, মানে অফার নিয়ে ওরা, মানে ওরা ছিল হচ্ছে লাস্ট ছিল হচ্ছে আগরপাড়া, সম্ভবত আগরপাড়াই তো, যেটা ওই একটু দূরে এই দিক থেকে আসাম দিকে মনে হয় কোথাও আগরপাড়া, ওকে ওকে, ওই দিকে ছিল, ঠিক আছে। আগরতলা
আগরতলা, হ্যাঁ আগরপাড়া তো মনে হয় এইদিকে, কলকাতার এইদিকে, বেলঘড়িয়ার ওইদিকে, হ্যাঁ 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 ওরা এইদিকে ছিল। আগরতলা। তো তো ওখানে ওরা কাজ করতো। হুম তো ওরা ঠিক করে যে বিয়ের আগে ওরা কলকাতার দিকে শিফট করবে, তো সেই অনুযায়ী ওরা কিন্তু ঠিক হয়ে যায় যে কোন হোটেল নেবে, হ্যাঁ নেবে। তো কি হয় যে একদম ওরা চলে আসার, ধরে নাও বিয়ের কিছুদিন আগে, চলে আসার আগে সবাই তো ধরো হোটেলে অনেকদিন ধরে কাজ করছে, ওদেরকে ফেয়ারওয়েল দেয় একটা, হুম এবং তার সাথে ওদের বিয়ের ব্যাচেলার পার্টি, অনেকেই আছে যারা বিয়েতে আসতে পারবে না, তো তাদেরকে ওখানেই পার্টি দেওয়া হয়। তো ওরা যে ফ্ল্যাটটা রেন্ট করে থাকতো সেই ফ্ল্যাটটাতে ওদের সবার পার্টি হয়, ঠিক আছে। হুম হুম সেই রাত্রে অতগুলো ছেলে মেয়ে, মানে প্রায় 10-15 জন ছেলে মেয়ে ওখানে আছে, তাদের মধ্যে অনিশ হঠাৎ করে খাটে শুয়ে, মানে পার্টি করতে করতে খাটে শুয়ে এবং স্ট্রোক হয় বা কিছু হয়, অনিশ মারা যায়। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, পার্টি করতে করতে মারা গেছে? পার্টি করতে করতে মারা যায়। এবং সেটা কিন্তু আমি যতদূর জানি সেই সময়কার নিউজ পেপার সবাই সব জায়গায় এসেছিল। আমি এক্স্যাক্টলি, আমার কাছে কোনো কাটিং নেই, নাহলে আমি তোমাকে ওটাও পাঠাতাম, কিন্তু ওই রহস্যজনক মৃত্যু হিসাবে একটা কাটিং এসেছিল পেপারেও। এটা খুবই পিকুলিয়ার, মানে হ্যাঁ, এবং সেটা কিন্তু বিয়ের মানে দিন 15-20 আগে। হ্যাঁ অবভিয়াসলি। ঠিক আছে, এবার যেটা হয় যে ও ওই অবস্থায় অনিশকে ওরকম ভাবে দেখে মুনায় অজ্ঞান হয়ে যায়। ওকে সঙ্গে সঙ্গে একে তো হসপিটালাইজ করাই হয়, মানে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার সাথে ওকেও অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয়, এবং ওকে প্রাইমারিলি ফার্স্ট এড করার পরে ডক্টর কোথাও কিছু মাথায় লেগেছে কিনা, কারণ ও তো অজ্ঞান হয়ে ধাপাস করে পড়ে, এইসব দেখার জন্য ওকে কিন্তু অ্যাডমিট করে নেয়, যে একটা সিটি স্ক্যান নেক্সট দিন করবে বলে। জানা যায় যে মুনাই প্রেগন্যান্ট। ওকে ওকে। এবং তখন কিন্তু বাচ্চাটাকে ওরা ওখানে মানে অ্যাবর্শন করিয়ে ও ফিরে আসে। এবার দেখো, এটা শুনে আমি জানি না কে কি ভাববে, অনেকেই বলবে বাচ্চাটাকে রেখে দিতে পারতো বা কিছু, কিন্তু আমি জানি না ও ওই জায়গা থেকে কতটা ব্রেভ ডিসিশন এটা, যেখানে ওর মানে উডবি মারা যাচ্ছে, ও বাচ্চাটাকে অ্যাবর্শন করে আসছে, মানে ওর যে কি চলেছে মাথায়, এটা মানুষ ভাবলেই হয়তো মানুষের হয়তো একটা মানে হাড় কঙ্কাল কেঁপে যাবে। আমি জাস্ট ভাবছি যে মানে কিছুদিন পরেই বিয়ে, ঠিক আছে, দিন 15-20 পরে বিয়ে, নতুন জব নিয়ে কলকাতায় আসছে, অ্যান্ড সেটেল করবে, অ্যান্ড অবশ্যই সে জানতো যে, মানে মেয়েটা তো জানতোই যে, হ্যাঁ দুজনেই জানতো যে প্রেগনেন্ট। এবার হঠাৎ পার্টি করতে করতাম না, তুমি আনন্দ করছো, নতুন লাইফটাকে মানে শুরু করবে সেই ভেবে, এন্ড সেই আনন্দ করার সময় হয়তো হোয়াট এভার, মানে যে কোনো কারণেই হোক মারা গেল, পুরো মারা গেল, মানে সেই শকটা দেওয়ার মতো। বিয়েটা আগিয়েছিল বা তাড়াতাড়ি করছিল এই বাচ্চাটার জন্যই। হ্যাঁ বুঝতে পারছি। মানে পরিবারের লোক কিন্তু জানতো না, পরিবারের লোক কিন্তু অনিশ মারা যাওয়ার পরেই জানতে পেরেছে যে শি ইজ প্রেগন্যান্ট। ঠিক আছে, ওই বাচ্চাটাকে ও অ্যাবর্শন করিয়ে ও কলকাতা ফিরে আসে। প্যাথেটিক এই ব্যাপারটা, প্যাথেটিক। তারপর কি হলো? কলকাতা ফিরে আসার পরে যেটা হয় যে, দেখো মানুষ তো স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশনে যাবেই, তো ওর প্রথম যেটা এফেক্ট করে সেটা হচ্ছে ফুড হ্যাবিট। আচ্ছা। ও খাওয়া দাওয়া একদম কমিয়ে দেয়। তো মেয়েটির প্রোফাইল তুমি চাইলে আমি তোমাকে পাঠাবো এখনো বর্তমান ফেসবুকে। মেয়েটি একই 5-6-7 হাইট ছিল, তার মধ্যে রোগা ছিল, তার মধ্যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, আরো রোগা হয়ে যাচ্ছিল, মানে ভালোই লম্বা ছিল, আরো ভালোই লম্বা ছিল, তাই জন্য এই জিনিসটা একটু চোখে পড়ছিল। যার জন্য রোগাটা আরো বেশি চোখে পড়তো। এবার ও যে এই টাইমটা যে কাটিয়ে উঠবে, ওর মাও কিন্তু নেই, ওর মা কিন্তু তার কিছু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা। বাড়িতে বাবা আরো। এবার একটা দেখো, মেয়েদের ইমোশনাল জায়গাটা কিন্তু বাবারা খুব একটা ফুলফিল করতে পারে না, মা যতটা বন্ধু হয়ে মিশতে পারে।
তো ও যথারীতি ডিপ্রেশনে যাচ্ছে। এর মধ্যে ধরে নাও ঝুনায়েরও বাচ্চাটা ছোট, একদম কোলের বাচ্চা তখন। ও যতটা পারছে ফোনে ওকে কথা বলছে, গল্প করছে। তো ও খালি বলতো যে আমার জীবনটাই এরকম হয়ে গেল। তো ওকে সবাই বোঝাতো যে দেখ, এগোতে তো হবে, তোর বাবাকে তো তোকে দেখতে হবে, ঠিক আছে? তো এই আমার ফ্রেন্ড যে ঝুনাই, সে কিন্তু মুনাইদের বাড়িতে কলকাতায় গিয়ে কিছুদিন থাকে, ঠিক আছে? এবং তখন ও একটা জিনিস দেখে খেয়াল করে যে সব ঠিক আছে, একটা পার্টিকুলার ফোন এলে মুনাই বাইরে চলে যায়। আচ্ছা। এবার প্রথম দিকে না ঝুনাইয়ের খুব সাসপিশিয়াস লেগেছিল যে কি ব্যাপারটা। এবার ব্যাপারটা হচ্ছে মুনাইয়ের কিন্তু ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না, মানে পরিবারের চোখে। মানে বুঝলাম না ব্যাপারটা। ওর মানে অনিশের আগে ও লর্ডস অফ রিলেশনস ছিল, যার মধ্যে কিছু মানে একজন ম্যারিড লোকের সাথে ও ইনভলভ হয়েছে, ঠিক আছে? তো কোথাও কিন্তু মানে পরিবারের অনেকেরই মনে হচ্ছিল যে ও কোন রকম কিছু করে অনিশকে কিছু করলো না তো। এটা অনিশের পরিবারের মনে হচ্ছিল না, মুনাইয়ের নিজের পরিবারে, মানে ঝুনাই যে গিয়ে আছে ঝুনাইয়েরও মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। কারণ একটা পার্টিকুলার ফোন এলেই ওর মুখ চোখ পুরো কাচুমচু হয়ে ও ওই ডিপ্রেশন কাটিয়ে উঠে ওই 5 মিনিটের জন্য বাইরে গিয়ে কিন্তু ও সেই ফোনটা অ্যাটেন্ড করছে। সেই ফোনটা কার কেউ জানে না। যতটা সিম্পল ভাবছিলাম কেসটা অতটা সিম্পল নয়, এটা একদমই নয়। এবার ঝুনাই একদিন প্রশ্ন করে যে তোর কি হয়েছে বলতো, মানে তুই কার ফোন আসছে যে ফোনটা এলি তোর এরকম আতঙ্কে মুখ, তারপরে তুই ঘাম ঝরছে তোর, এরকম একটা ব্যাপার। তো তখন ও বলে যে দেখ, আমি এমন একটা জিনিসে ফেসে আছি যেটা আমি কোনোদিনই কাউকে বলতে পারবো না। তো বলে কি? তো ও যখন মানে সে খুব জোরাজোরি করে তখন বলে যে আমাকে অনিশের বাবা মা ফোন করছে। আচ্ছা আচ্ছা। তখন বলে তোর বাবা মা তোকে এখনো কেন ফোন করছে, কি অসুবিধে? তো বলছে না, ওদের একটু অসুবিধে, আমাকে একটু টাকা পাঠাতে হবে। এবং এটা কিন্তু বারবার চলতে থাকে যে ওরকম ফোন আসে আর মেয়েটি কিন্তু অনিশের ফ্যামিলিকে টাকা পাঠাতে থাকে। মানে অনিশের বাড়ির থেকেই ফোন করছে? হ্যাঁ, যে ফোনটা ও সাইডে গিয়ে করছে। ঝুনাইয়ের মাথায় একটা প্রশ্ন ওঠে যে তাদেরও নয় ছেলে গেছে, কিন্তু তাদের ছেলেকে তো আমাদের বাড়ির মেয়ে মার্ডার করেনি। আমাদের বাড়ির মেয়েরও তো একটা সন্তান নষ্ট হলো, তার আজকে শারীরিক মানসিক এই অবস্থা, সে কি বানের জলে ভেসে এসছে, যে তাকে এমন কি বলছে যার জন্য তার মুখটা এত আতঙ্কিত হয়ে থাকছে? নিজের মানে বোন, সে তো প্রোটেক্ট করবেই। ও একদিন ওকে ধরে বলে যে তুই আর ওদের বাড়িতে কোনো টাকা পাঠাবি না, তো কি সমস্যা বল, কি হয়েছে? তো বলছে না, ওদের বাড়ির লোক ভাবে যে আমি ওর ছেলের মৃত্যুর জন্য দায়ী, তাই আমি এগুলো করতে হবে, আমার কর্তব্য, এইসবগুলো বলে। কিন্তু ওদের কোথাও না একটা কিছু ডাউট হয়েছে, ঠিক লাগেনি। কেউ দায়ী বললেই যে সবসময় টাকা পাঠাবে কন্টিনিউয়াস বেসিসে, মুখের এক্সপ্রেশন পাল্টে যাবে, ডাউট হওয়ারই মতো ব্যাপারটা। দেখো, আমি যদি আজকে কাউকে হেল্প করি, আমারই কোনো মানে এরকম রিলেশনের কাউকে, সে হেল্প করার সঙ্গে বা তার ফোন এলে আমার মুখে আতঙ্ক কেন আসবে? মুখে চোখে যে ঘাম ঝরা একটা ব্যাপার, আতঙ্ক ব্যাপার, সেখানে তো ও দিদিকে বলবে যে ভাই আমার অধিকার এটা, যে তার ছেলে আজকে নেই, আমি তাদের পাশেও তাদের ছেলে হয়ে দাঁড়াবো। এটা তো একটা অহংকারের ব্যাপার, একটা গর্বের ব্যাপার। সেখানে এই ভয় তো কাজ করার কথা নয়। এবার যেটা হয় যে ও বলে যে তুই এক কাজ কর বোন, মানে দিদি, তোর নাম্বার চেঞ্জ কর, অনেক হলো, এবার মুভ অন কর, তুই আমার সাথে বাড়ি চল, আমার বাড়ি চল বহরমপুর। হ্যাঁ, এবং ওকে নিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে, নিয়ে এসে নাম্বার টাম্বার চেঞ্জ করিয়ে দেয়, ও থাকে। এবং ও থাকাকালীন কিছু ঘটনা ঘটে। কিরকম ঘটনা? মুনায়ের বক্তব্য, মানে যে দিদি মারা গেছে তার বক্তব্য, সে ক্লেম করে
যে সে আশেপাশে কাউকে দেখতে পেত মুনাইয়ের এবং ভয় পেয়ে যেত। হ্যাঁ, ওকে ওকে, এবং ভয় পেয়ে যেত। হুম, এবং এইভাবে করতে করতে না ও একটা মানে সে হয় না যে সব সময় একটা আতঙ্কে থাকা, একটা জায়গায় চুপ করে বসে থাকা, একটা মানে অদ্ভুত ভয়ে থাকা, এরকম। এবার ঝুনাই যে আমার ফ্রেন্ড, সে বলছে যে তুই ভয়টা কিসে পাচ্ছিস? তো বলছে আমি সবসময় কাউকে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে সবসময় কেউ আমার পিছন করছে। এটা নিয়ে যখন আমার আর ঝুনাইয়ের যখন কথা হয়েছে না, পরে আমরা কোথাও ভাবতাম যে হয়তো বা অনিশ কি ওকে দেখা দিত, বা হয়তো বা সত্যি অনিশের মৃত্যুতে ওর কিছু রোল ছিল যার জন্য ও এতটা অ্যাংজাইটিতে ভুগতো বা ভয় পেত। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমার আর ঝুনাইয়ের পরবর্তীকালে কনভারসেশনে আমরা এটা পেয়েছি, মানে নিজের আলোচনা করে। কিন্তু পারমিতা, মুনাই একটা সাজানো সংসার তৈরি করতে যাচ্ছিল, সেখানে এতজনের সামনে পার্টির মধ্যে ওকে এরকম কেনই বা মেরে ফেলতে যাবে? জানি না গো কৌস্তব, মানে জানি না, কোনো আনসার নেই। এবং পরের ঘটনাগুলো তুমি তারপরে মানে ক্রমশ শোনো। তারপরে যেটা হয় যে মুনায়ের না প্রচন্ড হেলথ খারাপ হতে শুরু করে। আচ্ছা, সেটা হয় হচ্ছে ও এতটাই রোগা হয়ে যায়, বলে ও বিছানায় শুয়ে থাকলে বোঝা যেত না বিছানায় কেউ শুয়ে আছে। এবং ওকে কিন্তু ঝুনাই তখন এখানে নিয়ে এসে এখানে রেখেছে, ঠিক আছে? এই অবস্থায় ও ডক্টর দেখাচ্ছে ওকে যে কি সমস্যা হচ্ছে, এবং কালক্রমে ওরা আমাকে ডক্টরের নামটা বলে ফেলে। আমি সেই ডক্টরকেও জিজ্ঞাসা করি আপনার এরকম কোনো পেশেন্ট ছিল কিনা, সেও কনফার্ম করে হ্যাঁ ছিল, ঠিক আছে। আচ্ছা, তো কেননা আমার তো বহরমপুরের ধরে নাও প্রায় সমস্ত ডক্টরই বাই নেম আমাকে চেনে, আমি তাদেরকে চিনি। ফার্মাতে ছিল যেহেতু। হ্যাঁ, এবং দীর্ঘদিন আমি 9 বছর ফার্মাতে আছি। এবং ওরা এমনই একজন ডক্টরকে দেখায় যার সাথে আমার খুবই ভালো রিলেশন। সেও কিন্তু কনফার্ম করে এবং সে জানায় যে যে মেয়েটি দেখাতে আসতো তার কিন্তু কোনো শরীর খারাপ ছিল না, তার মানসিক সমস্যা ছিল। মানে ও কি কন্টিনিউয়াস বেসে কিছু একটা ফিল করে ভয় পাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, এবং সেটা দিন যেতে যেতে এরকম হয়েছে, রাত নেই দিন নেই সবসময় ও ফিল করছে। কি করছে? সবসময় ফিল করছে। আচ্ছা, মানে এই ধরো ও মুনাই ঝুনাই ওর হাজবেন্ড, মানে ঝুনাইয়ের হাজবেন্ড বসে আছে, ও তার মধ্যে বলছে ওকে যেতে বল, ওকে যেতে বল, ও সামনে আছে, ওকে যেতে বল, এরকম। ও আমাকে নিয়ে যেতে এসছে, ওকে যেতে বল। কিন্তু ওখানে কেউ নেই, আর ওরা দেখতে পাচ্ছে না বাকি দুজন। মানে এই লেভেলেরও হয়ে গেছিল ব্যাপারটা অ্যাংজাইটিতে। তো এতটা ভয় পাওয়ার কারণটা কি? তারপরে ওকে বহরমপুরে তো তুমি জানো যে মেন্টাল হসপিটাল আছে, এবার ওরা ডিসিশন নাই যে ওকে মানে সাইকিয়াট্রিস্ট দেখানো হবে বা কিছু, ঠিক আছে। ইন বিটুইন ও কলকাতা ব্যাক করে, সাইকিয়াট্রিস্ট দেখাবে না, ঠিক আছে। কলকাতা যাওয়ার পরে ওর শরীর এত ডিটোরিয়েট করে যে ও বাড়িতে গিয়ে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়, জিনিসপত্র ছোড়া, কাউরির কথা শুনছে না, খাওয়া দাওয়া করছে না, মানে নিজেকে একটা স্লো পয়জনিং করে মেরে ফেললে যেরকম হয় ওরকম জায়গায় ও পৌঁছে যাচ্ছে। তখন আবার ঝুনাই গিয়ে ওকে নিয়ে আসে যে তুই বাবা এখানেই ভালো ছিলি, এখানেই থাক। এটা কোন সালের মানে কথা বলছো তুমি? মানে মুনাই, এটা মুনাই মারা গেছে সম্ভবত 2018-তে। ওকে ওকে, ঠিক আছে। তো তখন নিয়ে আসে ওকে। এবার এই সময় কিন্তু মানে ঝুনাইয়ের বাচ্চাটা একদমই ছোট, মানে সবে হয়তো হয়েছে এরকম, মানে কয়েক মাসের। মানে দ্বিতীয় বাচ্চাটা মানে যে ছেলেটার আমি বললাম 2.5 বছর বয়স যখন ওরা দীঘা গেছিল, তো ওই ছেলেটার তখন মানে সবে বাচ্চাটা হয়েছে। মানে একটা বড় মেয়ে ছিল, মানে হ্যাঁ ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চাটা ছেলে। ওকে, হ্যাঁ ছেলে, ওর তখন মানে কয়েক মাস বয়স। তো
যথারীতি কি হয়েছে যে এরকম ওকে নিয়ে আসে আবার। এবার আসার পরে না মনে হয় একটা কথা রিয়াকে খুব বলতো যে তোর কি সুন্দর সংসার রে, আমার যদি এরকম হতো, তোর কি সুন্দর সংসার রে, আমার যদি এরকম হতো, এই একটা কথা। ঠিক আছে, তো ঝুনাই কি করে, ঝুনাই ওকে ঠিক করে যে কোনো কিছুই তো ডাক্তার দেখিয়ে টেখে কাজ করছে না, তো ওকে আমরা একটা মাজারে নিয়ে যাব। বহরমপুরে খুব বড় বড় মসজিদ আছে, ঠিক আছে, তো ওকে বলছে ওই রোগা পাতলা দেহ, ওই ওরকম চেহারা, ওকে আমি আর আমার হাজবেন্ড মিলে মন্দিরে ঢোকাতে পারছি, মানে মাজারে, সরি, মানে বড় মসজিদ যেটা আছে সেখানে ঢোকাতে পারছি না। শেষে ওর হাজবেন্ড মানে ওর রাস্তায় এত সিন ক্রিয়েট করেছে, মানে লোকজন জড়ো হয়ে গেছে দেখতে। শেষে ওর হাজবেন্ড ওকে নিয়ে বাইরে দাঁড়িয়েছে, আর ঝুনাই মানে মানে মসজিদের ভেতরে গেছে। এবার গিয়ে হচ্ছে ওকে বলছে যে যখনই ও ঢুকেছে যে এরকম আমি আমার দিদিকে নিয়ে এসেছি, তো বলছে তোমার দিদি বাঁচবে না, তুমি চলে যাও, আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, ওকে, একদম। আর ওকে তো গেটের বাইরে দেখেছে ওকে কিভাবে সিন ক্রিয়েট করছিল, ওনারা তো বাইরে এসে দেখছিলেন তখন। ঠিক আছে, তোমার দিদি বাঁচবে না, তুমি নিয়ে চলে যাও, আমরা কিছু করতে পারবো না। তাও ওকে বলে যে তুমি যদি রাজি করিয়ে আনতে পারো আমি কিছু তেল দেবো, ওই তেল লাগাতে হবে ওকে, এইসব করতে হবে, অনেক কিছু প্রসেস বলে। ও তো শুনে চলে আসে, আর একটা জল দেয় যেটা বলে তোমার গোটা ঘরে ছেটাতে হবে এবং তোমাদের প্রত্যেককে খেতে হবে। ঠিক আছে, তো যথারীতি ওগুলো নিয়ে চলে আসে। এবার ওকে বলে দেখ দিদি, তুই যদি নিজে বাঁচতে চাস, এই যে তুই কাউকে দেখতে পাচ্ছিস, তোর মনে হচ্ছে অনিস তোকে নিতে এসছে, এগুলো সব ঠিক হয়ে যাবে, তুই এই কথাগুলো শোন, এইসব ওকে বোঝানো টোঝানো হয়। পরের দিন সকালবেলা ও কাউকে না জানিয়ে ফার্স্ট ট্রেন ধরে কলকাতা ব্যাক করে যায়। ঘুম থেকে উঠে এরা সকালে ঘরে খোঁজাখুঁজি, কোথায় গেল। তারপরে ওর বাড়িতেও ফোন করেছে, ওর বাড়িতে কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা বাদে ফোন করে জানিয়েছে হ্যাঁ বাড়ি ঢুকলো, বাড়িতে এসছে। ওকে, ঠিক আছে, এই যে বাড়ি গেল তার 3 দিনের মাথায় ও হসপিটালাইজড হয়, 8 দিনের মাথায় মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হসপিটালাইজ কেন হয়েছিল? মানে এই শরীর খারাপ? মানে শরীর খারাপে, ওর তো শরীর চলছিলই না, ওর হিমোগ্লোবিন 2 ছিল। বেঁচে ছিল তাও 2 হিমোগ্লোবিন? হ্যাঁ, ওকে, এবং 8 দিনের মাথায় ও মারা যায়। মারা যাওয়ার পরে ওর যে হয় না একটা বছর অনুষ্ঠান, সেসব কিচ্ছু হয়নি, ওর শ্রাদ্ধ হয়নি। কেন শ্রাদ্ধ হয়নি? কেন? ওর বাবা করেনি, কারণ ওর বাবার বউ এবং একমাত্র মেয়ে হারিয়ে আর সে মেন্টাল কন্ডিশন নেই যে ওর বাবা মেয়ের শ্রাদ্ধ করবে। পাড়ার লোকজন আত্মীয় স্বজন মিলে ওকে খালি পুড়িয়ে এসছে। ওকে ওকে, তান্ত্রিক কাজ কিছু হয়নি না। এবার ব্যাক টু ঝুনাইয়ের কথায়, এটা তো ব্যাক স্টোরি ওর দিদি শুনলাম। ঝুনাইয়ের এগুলো তো ফিল হচ্ছে যেগুলো তোমাকে বললাম, ঠিক আছে। এবার ঝুনাই আমাকে বলে যে বলো এবার আমি কি করব। এবার দেখো কৌস্তব, আমি আমার বাবাকে ফিল করেছি, আমি তো কোনো তন্ত্রবিদ্যা বলো বা এই ধরনের ব্যাপার নিয়ে আমার খুব একটা জ্ঞান গম্যি তো নেই। আমার যেটুকুন হয়েছে আমি কিছু জায়গায় এন্টিটি আমি ফিল করেছি, আমার বাবার প্রেজেন্স আমি ফিল করতাম, কিছু ছোটখাটো ঘটনা হয়েছে, ভয় পেয়েছি, যেগুলো কোনো এক্সপ্লেনেশন নেই, কিন্তু এটার তো কোনো সলিউশন আমি ওকে দিতে পারিনি। এবার আমি ওকে বললাম যে দেখছি আমার যদি কোনো কেউ চেনা জানা এই ব্যাপারে জানে তাহলে আমি তোমাকে বলবো। এই বলে আমি ওদের বাড়ির থেকে বেরোচ্ছি। এবার আমি যখন ওর বাড়ির থেকে বেরোচ্ছি, আমাকে ঝুনাই বলছে আমি স্কুটি নিয়ে এসছি, আমার বাড়ি থেকে কিন্তু ওর বাড়ি হার্ডলি 5-7 মিনিট। ঠিক আছে, আমি বলছি তুমি না একটু সাবধানে যেও, হ্যাঁ পারমিতা? হ্যাঁ। এবার দেখো এই কথাটা না কেমন একটা শোনায় না, মানে আমি শুনতে লাগে একটু। হ্যাঁ, চারিদিকে ঘুরে বেড়াই, এত জায়গায় কাজ করি, সেখানে একটা মেয়ে আমাকে বলছে সাবধানে যেও।
এবার আমি না বললাম আচ্ছা ঠিক আছে, আমি বেরালাম, আমি বাড়ি এলাম। মুনাই ঝুনাই আর এই যে টোটাল যে কেসটা হয়েছে সেটা তোমার সাথে ফার্স্ট দিন মিট করে ও, মানে তুমি ওর বাড়িতে যাও সেদিন আমার বলেছে তোমাকে? হ্যাঁ 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 হ্যাঁ, আর এই পুরো ঘটনাটা আমি শুনে এলাম, এই ঘটনাটা মানে মুনায়ের মৃত্যু পুরো ঘটনাটা এবং ঝুনায়ের সাথে দীঘা অবধি যা যা হয়েছে পুরোটা। এবার আমি বাড়ি ঢুকলাম, আমাকে ঠিক না আমাকে জিজ্ঞেস করো তোমার বাড়ি যেতে কতক্ষণ লাগবে, আমি বললাম 7 মিনিট। ও না ঠিক 7 মিনিট বাদে আমাকে ফোন করে বলছে পারমিতা বাড়ি পৌঁছেছো? আমি বললাম হ্যাঁ। বলছে রাস্তায় কিছু হয়নি তো? আমি বললাম না। ও বললো ও আচ্ছা তুমি ঠিক আছো তো? আমি বললাম হ্যাঁ একদম ফাইন। দিয়ে বললো ঠিক আছে, হ্যাঁ তুমি যদি কাউকে পাও যে এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারবে তাহলে আমাকে একটু জানিও, ঠিক আছে? ওকে ওকে ওকে। এবার আসি, কথাটা তো মাথায় ঘুরছে, বাড়ি এসে না আমার একটু ভয় করতে শুরু করেছে, যেটা আমি কি শুনে এলাম। এবার আমাদের বহরমপুর থেকে খুব কাছে হচ্ছে লালবাগ। লালবাগের একটি দাদা আমার খুব পরিচিত, সে না খুব এইসব ব্যাপারে কালচার করে। দাদার নাম সৌমিক, তো উনি লালবাগে থাকেন, তো উনি এইসব প্যারানর্মাল ব্যাপারে খুব মানে অনেক ঘটনা জানেন টানেন। তো ওনার সাথেও কিন্তু আমার এই ওই লাইভের টাইম থেকেই পরিচয়। তো আর কাউকে না পেয়ে আমি প্রথমে ওই দাদাকে ফোন করি, যে আর ওই দাদার নাম্বারও আমার কাছে ছিল। এবার দাদাকে ফোন করি যে দাদা জানো তো একটা সমস্যা হয়েছে, আমার এক বান্ধবীর সাথে এরকম এরকম ব্যাপার, পুরো ডিটেল ওনাকে বলি। এবং উনি বলে যে 5 মিনিট দাঁড়া। 5 মিনিট পরে ও আমাকে দেখলাম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করালো, এবং সেই গ্রুপটা কিন্তু মানে অনেকদিন আগেরই তৈরি, যেটা আমি বুঝলাম, কারণ অনেক মেম্বার আছে, প্রায় 7-8 জন আছে। এবার আমার সাথে পরিচয় করাচ্ছে, আর গ্রুপটার নামও খুব অদ্ভুত। গ্রুপটার নাম হচ্ছে অদ্ভুতুরে। আচ্ছা ওকে, ঠিক আছে। তো ওই গ্রুপে আমি জয়েন হই এবং 7-8 জন তার মধ্যে আছেন, এবং সবার সামনে মানে সবাইকে ইন্ট্রোডিউস করায় আমার সাথে, এবং মানে ঝুনায়ের গল্পটা ওখানে দাদাই ব্রিফে ভয়েস করে 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 কিছুটা বলেন, কিছুটা আমাদের ভিডিও কল হয়। এবার ভিডিও কলে দেখবে 6 জন জয়েন করা যায়, তো ওই 6 জন জয়েন করে করে আমরা গল্পটা মানে ঘটনাটা সবাইকে জানানো হয়। আচ্ছা, তাদের মধ্যে একজন দাদা আছে যে দিল্লিতে পড়াশোনা করে, ঠিক আছে, এবং ওই হিউম্যান সাইকোলজি এইসব কিছু নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। তো ওই দাদা আমাকে হঠাৎ করে বলে যে পারমিতা তোর সাথে তো ঝুনায়ের কথা হয়, তুই কিছু জিনিস করতো যেগুলো আমি তোকে বলছি। তো আমি বললাম বলো। তো ওরা কি করলো, ওরা বললো তুই ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ কর জুনাইকে। এটা কিন্তু ওর বাড়ির থেকে আসার ধরে নাও 1-2 দিন পরের কথা বলছি, ঠিক আছে। এবার আমি বলি কি হোয়াটসঅ্যাপে কি করবো, বললো প্রথমে আমি হাই লেখ, কেমন আছো টাছো লেখ, আমি লিখলাম। এবার আমাকে না কিছু কথা বলছে, মানে ওরা টাইপ করে দিচ্ছে গ্রুপে, যেটা আমি ওখানে কপি করে ওখানে মানে ঝুনায়ের চ্যাটে পেস্ট করছি, ঠিক আছে। সেই কথাগুলো নর্মাল, কিন্তু তখন অবধি কেমন আছো, কি করছো, আজকে কিছু ফিল করলে কিনা, হ্যান ত্যান এই ওই তাই নিয়ে। তারপরে একটা মেসেজ লিখেছে যে ঝুনাই তুমি কি সত্যি চাও যে মুনাই তোমার লাইফ থেকে চলে যাক, ঠিক আছে। এবার তখন ঝুনাই লিখছে হ্যাঁ অবশ্যই দাম, তুমি বুঝতে পারছো আমার ফ্যামিলি আমার বাড়ি কতটা এফেক্টেড হচ্ছে, হ্যান ত্যান এসব বললো। দিয়ে লিখলো, ওরাই লিখলো যে আমার পরিচিত একটা দাদা আছে, সে না দিল্লিতে থাকে, সে কিন্তু এই তন্ত্রবিদ্যা জানে, সে কিন্তু মুনাইকে তোমার লাইফ থেকে সরিয়ে দিতে পারবে। আমি না মেসেজটা পড়ে ভাবলাম এইভাবে কি লিখছি, দিয়ে আমি যাই হোক কপি করে ওদের কথা মতো ওখানে পেস্ট করলাম। এবার কৌস্তব তুমি একটা জিনিস দেখবে, তুমি যখন অনেকক্ষণ ধরে কাউরির সাথে কথা বলছো না, তুমি তার ওয়ে অফ রাইটিংটা কিন্তু জানো, বানানে কি লেখে, থেকে কে কিভাবে বানান লেখে, বা আছো বানানটা কিভাবে লেখে, ঠিক আছে। অনেকে লেখে ACHO আছো, আবার অনেকে ACCHO লেখে, এরকম একটা ব্যাপার আছে তো, A6O এরকম ভাবে লেখে, হ্যাঁ অনেক অনেক রকমের লেখে। এবং তুমি যদি অনেকক্ষণ কথা বলো তুমি কিন্তু তার ওয়ে অফ রাইটিংটা জানো, টাইপিংটা বিশেষ করে। আমি যখন এই মেসেজটা করলাম ঝুনাইকে,
ঝুনাইয়ের রিপ্লাই এলো, পারবে না, কেউ পারবে না। ওকে, ঠিক আছে, আমি না খুব শকড হলাম মেসেজটা দেখে। ঠিক তার আগের মেসেজে ও লিখছে যে ও চাই ঝুনাই চাইছে যে মুনাই ওর লাইফ থেকে চলে যাক। ঠিক তার পরের মেসেজে লিখছে পারবে না, এবং পারবে নাটার বানানটা একটু অন্যরকম। মানে যেরকম ভাবে ঝুনাই লেখে সেরকম নয় না, মানে ওয়ে অফ টাইপিংটা। হ্যাঁ, ওকে, আমার না Okay. তখন কিন্তু ওটা মাথায় স্ট্রাইক করেনি। হুম 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 আমি যথারীতি ওর রিপ্লাই গুলোরও স্ক্রিনশট মেরে মেরে ওই গ্রুপে দিচ্ছি। তারপরে বলে যে একটা মন্ত্র বলবো, সেটা ঝুনাইকে মানে চান্ট করতে হবে। ঠিক আছে, হুম 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 আমি মন্ত্রটা পাঠাই, টাইপ ওই যথারীতি কপি পেস্ট করে। ওই দিক থেকে রিপ্লাই আসে, মেরে ফেলবো, আমি মেরে ফেলবো ওকে। আমি না মেসেজটা Out দেখে হয়ে গেছে সব দেখে। মানে ভাবো, রাত্রের দিকে মেসেজ করছি, এরকম যদি একটা মেসেজ আসে যে আমি মেরে ফেলবো ওকে, যেটা আমাকে ঝুনাই পাঠাচ্ছে ওর ফোন থেকে, আমার কি হতে পারে? আমি যখন ওটা স্ক্রিনশট পাঠালাম, ওই দাদা বলছে তুই ওকে আমার ব্যাপারটা ঠিক লাগছে না পারমিতা, আমার কিন্তু এটা পজেশনের কেস লাগছে। ঠিক আছে, এটা কিন্তু ওকে কোন রকম নর্মাল কেস লাগছে না, তুই কিন্তু ইনভলভ হোস না। আমি তখন বলছি আমার চাপ নেই, তুমি আমাকে নিয়ে ভেবো না, আমার বান্ধবী, তুমি ওকে হেল্প করো, আমার কোনো চাপ হবে না। ঠিক 5 মিনিট বাদে আমাকে ঝুনে আবার মেসেজ করেছে, পারমিতা তোমার সাথে আমার এগুলো কি টপিক নিয়ে কথা হচ্ছিল? আমি বললাম মানে? বলছি এগুলো আমি কি লিখেছি তোমাকে? হুম আমি বললাম তুমি নিজে লিখেছো, তুমি মেসেজ পড়তে পারছো না? মনে চুপ করে গেল। পরের দিন আমি ওর বাড়ি গেলাম। ঠিক আছে, ওকে বাড়ি গিয়ে আমি বললাম যে তুমি আমাকে কিছু তো লোকাচ্ছ বস, তুমি আমাকে সত্যি করে বলো কি হচ্ছে। ঠিক আছে, হুম তখন ও বলছে যে পারমিতা, আমি না বুঝতে পারছি যে মুনাই আছে এখানে, এবং এটা ডাইরেক্ট বলছে? হ্যাঁ, এরপরে বলছে আমি না চাই না ও যাক, আচ্ছা, কারণ ও একটু যাবে আগেই না। তো একটু আগেই বলছিল যে যাক, যে চলে যাক। হ্যাঁ, তারপরে শোনো, কেননা ও যাবে না, আচ্ছা, তোমরা কেউ পারবে না ওকে আমার থেকে আলাদা করতে। ঠিক আছে, আমি না যখন ওই কথাগুলো বলছে কৌস্তব, আমি ওর থেকে 1 হাত দূরত্বে বসে আছি, আমি খালি ভাবছি যে গ্রিলটা ভেঙে বেরোতে পারবো না দরজা অব্দি দৌড়াবো। কার থেকে 1 হাত দূরে বসে আছো? জুনায়েদ থেকে। আমি তো বাড়িতে পরের দিন। খুবই চাপের ব্যাপার বিষয়টা। ঠিক আছে, হুম এবার আমি ওকে বললাম খুব সাহস নিয়ে যে কেন পারবে না, তুমি তো চেষ্টাই করছো না কিছু। ও না এরকম আমার দিকে না যখন তাকালো কিছুক্ষণ বাদে, হুম আমার না তখন না ওকে লাগছে যে আরে এবার তো নর্মাল হলো, তার আগে না আমার ওকে কেমন একটা দেখতে লাগছিল। ঠিক আছে, আমি না ওর সামনে বসে ওর মুখের যে এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, বুঝতে এটা কিন্তু পারছি। আমি দেখতে পাচ্ছি। হুম ঠিক আছে, এবার আমাকে বলছে জানো তো, আমি আগে রোজ পুজো করতাম, আমি এখন পুজো করি না। আমি যেন আগে দিনে 4 বার করে চান করতাম, রান্না করার আগে চান করতাম, রান্না করে চান করতাম, আজকে 3-4 দিন আমি চান করি না। আমার মধ্যে সব ওর স্বভাব চলে আসছে, ঝুনাইয়ের স্বভাব, মানে ঝুনাইয়ের মধ্যে মুনাইয়ের স্বভাবগুলো চলে মুনায়ের আসছে। স্বভাব চলে আসছে। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই। আবার বেরোনোর সময় তুমি না সাবধানে যেও, আগের দিন যেরকম বলেছিল। তুমি না প্লিজ সাবধানে যেও। আবার বাড়ি ঢুকলাম, তুমি পৌঁছে গেছো? ঠিক আছে, হুম হুম এবার সৌমিক দাদের থ্রুতে জানতে পারি লালবাগে একজন আছেন বাসু কাকা বলে, হুম বাসু কাকা এইসব কাজ করে। হুম ঠিক আছে, হুম তো
বাসু কাকার সাথে আমরা কন্ট্যাক্ট করি, সরি আমি সৌমিকদা সবাই মিলে বাসু কাকার সাথে কন্ট্যাক্ট করি। বাসু কাকাকে পুরো ঘটনা বলা হয়, জুনাইকে বলা হয় যে তোমার বাড়িতে আমরা একজনকে নিয়ে যাব যে এরকম কাজ করে। এবং সব থেকে বড় ব্যাপার, বাসু কাকা যে কাজগুলো করে সেটার জন্য বাসু কাকা 1 পয়সা পারিশ্রমিক নেয় না। যার বাড়ি যায় তার বাড়িতে 1 কাপ চা ছাড়া আর কিচ্ছু খায় না, ঠিক আছে? তো বাসু কাকাকে সেদিনও আমি জীবনের প্রথম দেখবো, কারণ আমার তো ওভার দা ফোন সৌমিকদা গিয়ে কথা হয়েছে। এবার জুনাইয়ের বাড়িতে যেদিন নিয়ে যাব সেদিন সকালের ঘটনা, জুনাই আমাকে বলছে যে কখন আসছে দাদা, কখন আসছে, তাই বলছে। আমি এই তো যাবে, সেই তোমার বাড়ির ওখানে যাবে, নিয়ে আমাকে ফোন করবে, আমি ওই দিক থেকে বেরোবো। তো আমার মা কিন্তু বাড়িতে আমাকে রীতিমতো বকাবকি করছে যে তুই বেশি বাড়াবাড়ি করিস না, এসবগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সমস্যা হবে, এই ওই তাই করছে। আমার তো তখন মানে অদম্য সাহস, বিশাল সাহস আমার, মানে আমি তো জানি আমার বাবা আছে, আমার কেউ মানে চুলটাও কিছু করতে পারবে না, এরকম একটা ব্যাপার। আমি গেলাম, একটা দেখলাম বেটোকাটো লোক, একটা নর্মাল খাটারা বাইক নিয়ে চলে এলো টুকটুক টুকটুক করতে করতে। এবার জুনে আমাকে ফোন করে বলছে তোমরা চলে এসছো? আমরা হ্যাঁ। বলছে শোনো না, আমি যদি কোনো মিসবিহেভ করি না, ওনাকে বলো কিছু মনে না করতে, হ্যাঁ? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমাকে বলছে আমি যদি তোমাকেও পারমিতা কোনো মিসবিহেভ করি না, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ঠিক আছে আচ্ছা। বাসু কাকা ওর ঘরে গেল, ওর ঘরে ঢুকেই না বাসু কাকা কিছুক্ষণ দাঁড়িয়ে গেল এরকম, ঠিক আছে? দিয়ে আমার দিকে তাকালো, দিয়ে ঘরে ঢুকলো। এবার দেখো ওরা তো আগের থেকে জানতো, ওদের ফ্যামিলির সবাই জানতো আমি বাসু কাকাকে নিয়ে যাচ্ছি। তো যথারীতি আজকে যেমন তুমি আমাকে কল রেকর্ডিং করবে বলেছিলে, তো আমার কি হয় সেই সময়কার তো সমস্ত কাজ আমি করে রাখবো, কারণ আমার একটা কাজ আছে এই সময়। বাসু কাকা খাটে গিয়ে বসলো, ওর বাচ্চা দুটো আসছে, ওর বর আসছে, মা বসে গল্প করছে, ঝুনাইকে পাওয়া যাচ্ছে না। ও একবার এইদিকে যাচ্ছে, একবার জল আনছে, একবার তাই করছে, মানে ওর তখন প্রচুর কাজ। বুঝতে পারছি। ও বাসু কাকার সামনে এসে বসছে না, না। একবার ডেকে আনা হলো, তারপর বললো 2 মিনিট দাও, আমি বাথরুম থেকে আসছি। বাথরুমে ঢুকে গেল, সে বাথরুম থেকে বেরোচ্ছেই না। বাসু কাকা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওর খাটে বসে থাকলো। ও ততক্ষণে কিন্তু বাসু কাকাকে দেখা দিচ্ছে, কিন্তু আসছে, কিন্তু 2 মিনিটের বেশি ওখানে দাঁড়াচ্ছে না, ঠিক আছে? শেষে 1.5-2 ঘন্টা বাদে ওর মা, ওর বড় ইরিটেট হয়ে যাচ্ছে ওর ওপর, কেননা বাসু কাকা তো বসে আছে চুপচাপ, আমিও বসে আছি। এবার যে কাজের জন্য উনি এসছেন সেটা তো ওকে তো সামনে আসতে হবে, ও তো সামনেই আসছে না। এবার ওর বর অনেকক্ষণ পরে রেগে গিয়ে বললো যে তুমি একটু এখানে এসে বসো তো, তুমি বাদ দাও কাজ বাজ। এসে বসলো। বাসু কাকা বলছে দেখুন না, আপনি যদি পারেন কিছু করতে, কারণ আমরা তো অনেক সমস্যার মধ্যে আছি, আমার বাচ্চাটা দেখুন, 2টো বাচ্চা এরকম অবস্থা। বাসু কাকাকে না ঠিক খাটের একটা কর্নারে বাসু কাকা বসে আছে, ওকে বসালো সামনে একদম 1 হাত ডিস্টেন্সে, দিয়ে বললো তোমার একটা পা মাটিতে রাখো, মানে খাট থেকে একটা পা মাটিতে রাখো। মাটিতে পাটা রাখলো, ওর মাথার মধ্যে না 2টো চোখের এই সামনে বাসু কাকা একটা বুড়ো আঙুল রেখে মাথার মধ্যে হাত রেখে কিছু একটা বলতে শুরু করলো মনে মনে। আর আমরা কিন্তু 3 জন দেখছি, মানে আমি, ওর বর, ওর মা কিন্তু ওখানে বসে দেখছি। কোনো চেঞ্জেস নেই, মেয়েটি বসে আছে, খালি মেয়েটা হাতটা নিজে একবার মুঠো করছে, একবার ছাড়ছে, একবার মুঠো করছে, একবার ছাড়ছে। ওকে ওকে, ঠিক আছে, স্টিল বসে আছে কিন্তু। দিয়ে বাসু কাকা হাতটা সরিয়ে 2বার মাথায় ফু দিল, ফু ফু করে ফু দিয়ে বললো কিছু বুঝতে পারলে? তো ঝুনাই বলছে হ্যাঁ মাথাটা কেমন ঘুরছে। তো বললো আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার যা বোঝার। দিয়ে বললো মা তোমাকে তো আমি একটা কবজ দেবো, তোমাকে পড়তে হবে, আর তোমাকে একটা মানে একটা কাগজে লেখা প্রিন্ট আউট করা কিছু দিয়েছিল, যেটা ওকে পড়তে বলেছিল গল্পের মতো, মানে সে ব্রত কথা টাইপের হয় না, ওরম ধরনের।
তো বললো খুব ভালো মেয়ে, তখনও বললো হ্যাঁ হ্যাঁ আমি পড়বো, আমি কবচটা পড়ে নিচ্ছি। তো বাসু কাকা যেদিন গেছিল তারপরের একটা মঙ্গলবার দেখে কিছু ওই শুদ্ধিকরণ থাকে, গঙ্গা জলে ভেজাতে হয়, এইভাবে পড়তে হয়, তো সেই নিয়মগুলো বলে বাসু কাকা চলে গেল। আমিও খুব রিল্যাক্সড যে ওকে একটু হেল্প করতে পারলাম। আবার বেরোচ্ছি, আবার বলছে তুমি না সাবধানে যেও। এটা খুব টিপি লাগছে শুনতে বারবার। থার্ড ডে যখন এটা বললো না কৌস্তব, আমার না এবার একটু আনইজি ফিল হতে লাগলো যে বারবার এই কথাটা কেন বলে। আমি না ঘুরে আবার বাড়িতে ঢুকলাম, আমার কি ব্যাপার বলতো, আমি যেদিনই বেরোয় বলছে পারমিতা আজ অব্দি যারা যারা না আমার হেল্প করেছে তাদের সবার খুব বড় বড় বিপদ হয়ে গেছে, আমি চাই না তোমার কিছু হোক, তুমি তো এত বড় ঘটনাটা ঘটাচ্ছ, আমি চাই না তোমার কিছু হোক। আমি না ঠিকই হবে আমার কিছু হবে না, বেরিয়ে গেলাম, বাড়ি চলে এলাম। ঠিক আছে, এবার আমি জানি ও বাসু কাকার দেওয়া জিনিস পড়বে, ঠিক আছে, কিন্তু ও পড়েনি। আচ্ছা, ওকে। দিন 15-20 চলে গেছে, আমি জানি কিন্তু ও পড়েছে। এরপর থেকে আমি যখন ওর সাথে কথা বলছি আমি দেখছি ও পুরো না হাইড করে যাচ্ছে মনের ব্যাপারটা। ওকে ওকে, মানে কোনো ডিসকাশন করছে না। আচ্ছা, নেই কিছুই বলছো না? না, ও এটা প্রিটেন্ড করছে যে ও কবচ টবচ পড়ে নিয়েছে, ও অ্যাবসলিউটলি ফাইন, কিছু হচ্ছে না, সবকিছু ঠিক। আমি বাসু কাকাকে ফোন করলাম যে বাসু কাকা ও তো খুব ভালো আছে, তুমি তো দারুণ কাজ করেছো। বলছে ও ভালো নেই, আমি ওকে কিছুই দিয়ে আসিনি, আর আমি ওকে যেটা দিয়ে এসছি ও সেটাও পড়েনি, তুমি লিখে রাখো, তাই বললো আমাকে। আমি ভাবলাম যে বাসু কাকা লালবাগে বসে বুঝতে পারছো কবচ পড়েছে কবে নেই, ও তো বলছে ও কবচ পড়েছে। ঠিক আছে, তুমিও ফিরকি নিচ্ছ হালকা। হ্যাঁ দেখো তখন না ওই সময়টা আমার মানে আমার মধ্যে না অদ্ভুত অদ্ভুত, আমি যতক্ষণ না নিজে ফিল করছি, কারণ ও যে ওই যে আমাকে বারবার বলছে যে তুমি সাবধানে যেও, আমার তো কিছু হচ্ছে না, আমার কোথাও একটা কিন্তু মানে মনে হচ্ছে যে কিছু তো একটা হয়তো ঝাড়ি আমাকে দেওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার আসে হচ্ছে যে এত বড় একটা ঘটনা যেটা তো আমার মধ্যে ধরো প্রভাব তো ফেলেছে। এবার আমাদের আমি খুব গেম টেম খেলতে ভালোবাসি, তো আমার কিছু ডিসকর্ড চ্যানেলে আমি ছিলাম। এবার ডিসকর্ডটা কি এটা একটু না বললে বুঝতে পারবে না, যারা গেম খেলে তাদের একটা করে ডিসকর্ড চ্যানেল থাকে, একটা অ্যাপ্লিকেশন, কিন্তু তার ভেতরে চ্যানেল হয়। সেই চ্যানেলে প্রচুর মেম্বার জয়েন করে, সেই চ্যানেলের মধ্যে ছোট ছোট রুম থাকে যেখানে অনেক মেম্বাররা বসে রাত্রেবেলা গল্প করে। তো আমাদের বাংলারই খুব বড় একজন স্ট্রিমার, তার ডিসকর্ডে আমরা অনেকে ছিলাম, এবং তারা ওখানে বসে আমরা অনেকে রাত্রেবেলা গল্প করছি, এবং তখন ওটা আমাদের নেশা ছিল, প্রায় মাঝরাত অব্দি আমরা গল্প করতাম। ওকে ওকে, ঠিক আছে, আর এই সময়টা কিন্তু লকডাউন একদম ভরপুর ফ্রেজে চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার জন্য সকালে ওঠারও ব্যাপার নেই, সারা রাত গল্প করতাম। এই লকডাউনের মধ্যে কি তোমরা ওর বাড়িতে যাওয়া আসা করতে? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, বাট এটা কি প্রবলেম হচ্ছিল না তোমাদের? মানে না দেখো কড়াকড়ি তো ছিল, কিন্তু একজন আধজন বেরোলে কিছু একটা সমস্যা এতটা করতো না। ওকে, ঠিক আছে, আর আমার কাছে একটা বড় প্রবলেম ছিল হচ্ছে আমি যখন তখন বেরোতে পারতাম, তার একটা বড় ইয়ে হচ্ছে আমার ব্যাগে না, মানে গাড়ির স্কুটির ডিকিতে সবসময় খাবার থাকতো আর পাতা থাকতো। আমি যেখানে আমাদের বাড়িতে তো স্ট্রিট মানে ডগ আছে, আমি সবসময় এক টিফিন বক্স করে খাবার ক্যারি করতাম, যেখানে রাস্তায় কুকুর দেখতাম একটু ওই প্লাস্টিকের পাতা পেতে খাবার দিয়ে দিতাম। আচ্ছা ওকে, এবার পুলিশ ধরলেও না ওটাই আমার অস্ত্র ছিল, আমি ডিকি খুলে দেখিয়ে দিতাম যে কুকুরকে খাবার দিতে যাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, এবার যাই হোক সেই সময় যথারীতি আমরা অনেক রাত অব্দি গল্প করতাম। এবার এমনি হঠাৎই একদিন ভূতের ঘটনা উঠেছে, তো আমি মুনাই ঝুনাইয়ের গল্প ওদেরকে পুরো শোনাই যে রিসেন্ট এরকম একটা ঘটনা আমার ঘটে। তো ওখানে বেশ 15-20 জন ছিল, আর ওখানে একটা নিয়ম ছিল হচ্ছে যে কথা বলবে তার মাইকটা খালি খোলা থাকবে, বাকিদের মাইক সবাই মিউট করে রাখে, যেন নয়েজ আসে।
তো সবাই খুব এক্সাইটেড হয়ে যায়, বলে যে ডাকো ডাকো দিদি, ডাকো ডাকো ওকে, ডাকো, ও কথা বলবো কথা বলবো। কাকে তারপর ডাকতে বলছে? মানে জুনাইকে ডিসকর্ডে ডাকো। দূর, ও পারবে নাকি ডিসকর্ড করতে, ও নেই ডিসকর্ড টিসকর্ড। বলছে বুঝিয়ে দিয়ে নিয়ে আসো। সেই করতে করতে ওই স্ট্রিমার যে ভাই ছিল, মানে সে আমার এজেরই, সে আসে। এবার সেও এসে বলে না ডাকো ডাকো। আর ওখানে না সবাই আমাকে ভূত দিদি বলে ডাকতো, আমি তোর গল্প বলতাম বলে। তো ডাকো ডাকো করতে করতে শেষে আমি সেই ওদের মানে ঝোঁকে বাধ্য হয়ে ঝুনাইকে ফোন করি। ফোন করে ওকে পুরো বোঝাই যে দেখো তোমাকে আমি লিংক পাঠাবো, এটা ক্লিয়ার মানে মানে ইয়ে করবে, ক্লিক করবে, দেখবে একটা অ্যাপ্লিকেশন নামবে, তারপর আবার ক্লিক করবে, তুমি এই চ্যানেলে ঢুকে যাবে। মানে ফোনে বলতে থাকে আর ও করতে থাকে। ওইভাবে ও এসে উপস্থিত হয় গ্রুপে। এবার যথারীতি ও যখন এসেছে তখন তো ওর স্টোরিটা সবাই জানে। এবার সবাই ওকে নানান রকম কোশ্চেন করছে, দিদি তোমার কি মনে হয়, কি ফিল করো তুমি, হ্যাঁ না তেনা। অনেকে আমাকে ক্রস চেক করার জন্য ওকে জিজ্ঞাসা করছে। সেই করতে করতে এবার যখন কথা বলে না, ওখানে এট এ টাইম একজনই কথা বলে, বাকিরা মিউট করে থাকে। তো সেই সময় জুনায়ের অন ছিল, যেহেতু ও আনসার করছিল সবার কোশ্চেনের, আর যে কোশ্চেন করছে সে মানে মিউটটা আনমিউট করে কথা বলছে। এবার হচ্ছে একটি ছেলে হঠাৎ করে বলে, দিদি তোমাকে আমি একটা মন্ত্র বলছি, হ্যাঁ তুমি ওই মন্ত্রটা বলবে মনে মনে, তাহলে তোমার আর কিছু হবে না, তোমাকে কেউ কিছু করতে পারবে না। তো ঝুনাই বলে হ্যাঁ ভাই বলো, আমি তাই করব, তাই বলছে। কিন্তু খুব ভালো মেয়েও। প্রস্তাব তুমি বিশ্বাস করবে না, ওই ছেলেটা কোনো একটা বুদ্ধিস্ট কিছু একটা চালিয়েছিল, বৌদ্ধদের। ওর কোনো আলাদা ফোনে হোক বা মানে কম্পিউটারে হোক, ঠিক ভুলভুলাইয়াতে দেখেছিলে যেভাবে সে আমি রক্ত খাবো বলে চেঁচাচ্ছিল, আমরা না একটা সাউন্ড পেলাম, বন্ধ করো। ওকে। এবং তখন কিন্তু যে কথা বলে না, তার পাশের মাইকের ওই চিহ্নটা, যে কথা বলে তখন ওটা গ্রিন হয়ে যায়। ঝুনাইয়ের ওই জায়গাটা গ্রিন হচ্ছে, বন্ধ করো বন্ধ করো, মেরে ফেলবো আমি ওকে। এই যে কথাগুলো আসছে কৌস্তব, এবং এই কথাগুলো একটাও ঝুনাইয়ের ভয়েসে নয়। হ্যাঁ, আমরা ওখানে 12 থেকে 15 জন এটা উইটনেস করেছি। যে ছেলেটা ওটা চালিয়েছিল সে তো সঙ্গে সঙ্গে বন্ধ করে না, আমরা সবাই চুপ। হট করে কিছুক্ষণ বাদে আমি তো হাসছি, কারণ আমি তো জানি যে এরকম, আমি তো এটা ফেস করেছি আগে। ওর যে পার্সোনালিটি চেঞ্জের ব্যাপারটা, এটা তো আমি ফেস করেছি, ঠিক আছে। এবার এই হতে হতে আমরা তো সবাই বন্ধ করে দিলাম সাউন্ডটা, সবাই চুপ, মিউট। হট করে ঝুনাই বলছে, কি হলো ভাই, তুমি যে কিছু চালাবে বললে চালালে না তো? মেমোরিটাই নেই ওই সময়ের। না, যে ঘটনাটা হয়েছিল, ওর ওই বিচে দাঁড়িয়েছিল, তারপর ওর কিচ্ছু মনে নেই, ও খাটে উঠেছে ঘুম থেকে, মানে সেন্সে ফিরেছে খাটে, তারপর বাসে করে গেছে। এক্স্যাক্টলি সেরকম হয়েছে। সিমিলারলি হচ্ছে আমাকে যে টেক্সট গুলো করেছিল মনে নেই, ওর মনে নেই যে একটা প্রায় 1.5-2 মিনিট ধরে একটা মন্ত্র যে হলো, ও যে কন্টিনিউয়াস একটা অন্যই একটা স্বরে বন্ধ করো বন্ধ করো চেঁচাচ্ছে, সেটা ওর মনে নেই। এবার আমি ওখান থেকে ডিসকর্ড থেকে বেরালাম, ও বেরালো, আমি ওকে বললাম যে শুনে তুমি কবচ পড়েছো? সত্যি কথা বলবে, তোমার ছেলে মেয়ের দিব্যি থাকলো। বলছে না পারমিতা, আমি পড়িনি। কেন পড়নি? বলছে আমি পড়তে পারছি না। আমি বললাম তোমার মাথার রোগ হয়েছে, কোনো মুনাই টুনাই কিচ্ছু নেই, তুমি নিজে সাইকো, তুমি এইভাবে ঘটনা বলে লোককে মজা পাচ্ছ, অ্যাটেনশন নিচ্ছ, এসব আর নয়। তাই বলে আমি ফোন রেখে দিলাম, ঠিক আছে। পরের দিন সকালবেলা বাসু কাকাকে আবার ফোন করে ওর বাড়ি নিয়ে গেছি। আমার কোথাও মনে হচ্ছিল বাসু কাকাও ফেক করছে, ঠিক আছে। বাসু কাকা গেল,
হ্যাঁ বলো। ডিনায়ালে ছিল যে সবকিছু হ্যাঁ 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 হ্যাঁ। এবার বাসুয়াকে আমি না একটা টেস্ট করার জন্য বলছি, আমার এটা হচ্ছে অগস্টের কথা বলছি, হ্যাঁ এটা 2021 না 20 আগস্ট। ওকে। আমি বাসুয়াকে টেস্ট করার জন্য বললাম, বাসু কাকা আমার হাতটা দেখো তো। বলছি কি বলবো বল তোকে। বললাম দেখো বিয়ে থা করবো না, তুমি আমাকে বলো যে আমার চাকরি বাকরিতে কি প্রমোশন আছে না, সারা জীবন এই এমআর হয়ে কাটিয়ে দেবো। এটা যে আগস্ট মাসের যে তারিখের কথা বলছি সেটা ফ্রাইডে ছিল, বুঝতে আমার মনে আছে এখন। বাসু কাকা বললো যে কি চাকরি ব্যাপারে প্রমোশন? হ্যাঁ। বলছে সে তো তুই চাইলেই পেয়ে যাবি, তুই তো নিচ্ছিস না, তাই বলছে। এই তো দিয়ে দিলে আর 5টা জ্যোতিষীর মতো একটা ফেক কথা। তো বললো তুই দেখ তুই প্রমোশন তোর হয়ে যাবে। তো আমাদের প্রফেশনে কিছু নিয়ম থাকে, এক হচ্ছে ইনহাউস প্রমোশন যদি হয়, কখনো ইনহাউস প্রমোশন বাদ দিয়ে এমআর থেকে প্রমোশন হওয়া খুব ডিফিকাল্ট। ওকে ওকে। কেননা প্রত্যেকটা কোম্পানি যেমন চাই এক্সপিরিয়েন্স এমআর নিতে, তেমনি প্রত্যেকটা কোম্পানি চাই এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট লাইন নিতে। কেউ চায় না একটা এমআর কে ফার্স্ট লাইন হওয়া শেখাবে। আচ্ছা আচ্ছা। কারণ তার পিছনে 6 মাস নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। রিয়াকে মানে ঝুনাকে বারবার বললো তুমি দয়া করে কবচটা পড়ো মা, না হলে তোমাকে আমরা কেউ বাঁচাতে পারবো না। ও বললো কাকু বিশ্বাস করো আমি এই শুক্রবার আজকে আমি মঙ্গলবার পড়বো, পড়ে তোমাকে ছবি পাঠাবো। আচ্ছা। ওখানে ওদের সাথে কথাবার্তা এন্ড। ঠিক আছে। শনিবার দিন রাত্রেবেলা আমি আমার একটা বন্ধু মিলে একটা জায়গায় যাই, ঠিক আছে, একটু রিল্যাক্সেশনের জন্য। তখন কি লকডাউনতে একটু লকডাউন চলছে না, লকডাউন চলছে এবং সমস্ত রেস্টুরেন্ট গুলো তখন ওই লুকিয়ে ব্যবসা করে, মানে ভেতরের ব্যাংকুয়েটের মধ্যে ব্যবসা করছে। মানে বাইরে থেকে গেলে তুমি ওপেন, কিন্তু তাদের যারা লয়াল কাস্টমার থাকে তাদেরকে তারা ফোন করে বলে দিত যে আমাদের ভেতরে ব্যাংকুয়েটে সব খাবার দাবার হচ্ছে, আর হোম ডেলিভারি তো চলতোই। ঠিক আছে। তো সেরকমই একটি রেস্টুরেন্টে আমরা যাই, আমি আমার একটা খুব ছোটবেলাকার ফ্রেন্ড, সে আমাদের ওই সেম প্রফেশনে ছিল। হঠাৎ করে আমাকে বলছে এই তুই প্রমোশন নিবি? আমি বলছি মানে? বলছে আমাদের কোম্পানিতে একটা ডিভিশনে ফাঁকা আছে, একবার দেখ না কথা বলে, যদি প্রমোশন হয় তোর তো অনেকদিনের এক্সপিরিয়েন্স হলো। বলছো তুমি বিশ্বাস করবে না, ওই অবস্থায় দাঁড়িয়ে ওরকম অবস্থায় আমি ফোন করি, আমাকে পরের দিন ফোন করতে বলে, সানডে ছিল। আমি ভাবলাম সানডে একটা লোককে ফোন করব কোম্পানির কাজে, তাও করলাম যেহেতু বলেছে। সানডে সন্ধ্যেবেলা আমার ইন্টারভিউ হলো, সোমবার সকালবেলা আমার জয়েনিং হলো। তখন কি মানে এমনি চাকরি বাকরি চলছিল, মানে লাইক এগুলো কি অনলাইনে হচ্ছিল পুরোটা? হ্যাঁ হ্যাঁ, তখন তো জুম মিটিং হয়ে গেছে না, জুমে ইন্টারভিউ হতো। আচ্ছা, তখন তো মিটিং ফিটিং সব জুমে হতো না, ওয়ার্ক ফ্রম হোম আমাদের খুব একটা হতো না। আমাদের তখন কি হতো, ট্রেনিংটা হতো খুবই, মানে প্রোডাক্ট নলেজ এইগুলো দেওয়া হতো। কিন্তু সেটা লকডাউনের মধ্যে কিভাবে হচ্ছে? লকডাউনের মধ্যে আমাদের ডক্টরের চেম্বার তো খোলা থাকছে। ওকে 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 ওকে। সেই সময় তো আমরা রীতিমতো 3-4 লেয়ার অফ মাস্ক পরে ডক্টরের চেম্বারে গিয়ে দূর থেকে প্রোডাক্ট দেখিয়ে আসা, এই কাজগুলো সব করেছি। বুঝতে পারছি। কিন্তু সেটা খুব কম, মানে অন্য সময় যেমন আমাদের 10টা কল ছিল, সেই সময় আমাদের হয়তো বলতো 1টা বা 2টো স্পেশাল ডক্টরকে দেখে আসো। বুঝতে পেরেছো? মানে যেটা ওই কাকু বললেন সেটা মিলে গেল 3 দিনের মাথায় মিলে গেল, যেটা খুব আনবিলিভেবল। এবং আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানি থেকে অনেক বেটার কোম্পানিতে আমি অ্যাজ ফার্স্ট লাইন পেয়ে গেলাম, যেখানে আমার ফার্স্ট লাইনের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার একটা ডিস্ট্রিক্ট থেকে 6টা ডিস্ট্রিক্ট হয়ে গেল। ওকে। এবার যেটা হলো, তখন কিন্তু আমি একদম হার্ডকোর সিএনএস এ ঢুকে গেলাম, মানে নিউরো ডিভিশনে। এবার প্রথমেই তো ফিল্ড হয় না, প্রথমে 7 দিন 10 দিন একটা ট্রেনিং হয়, ওই প্রোডাক্ট নলেজ দেয়, প্রোডাক্ট জানায়। তখন যখন আমি পুরো ব্যাপারগুলো অনেক পড়ছি, তখন কিন্তু আমি আরো স্যাঙ্গুইন হয়ে যাচ্ছি যে হয়তো ঝুনায়ের সাথে কিছু মেন্টাল ডিসঅর্ডারই আছে।
কারণ তখন আরো ডিটেলে আমাকে মানে হ্যাঁ তখন আরো ডিটেলে আমাকে ওগুলো পড়ানো হচ্ছে। তো তখন আমার মনে হচ্ছে না এই এই লক্ষণ তো আমি ওর মধ্যে দেখছি, এটা স্প্লিটেরই কাজকর্ম, ঠিক আছে। এবং সত্যি কথা বলতে ম্যানেজার হওয়ার পর না আমি একটু ডিটাচ হয়ে গেছিলাম, দায়িত্ব বেড়েছে, নিজের কাজ বেড়েছে, নিজের চাকরির প্রেশার বেড়ে গেছে। মাসখানেক বাদে ঝুনাইয়ের একটা সমস্যা হয়, একদিন ফোন করে যে পারমিতা আমি মনে হয় আর বাঁচবো না। আচ্ছা, আমি বললাম কেন? তো বলছে পারমিতা আজকে তোমাকে তো মাসখানেক বাদে ফোন করছি, আমি আজও কবচ পড়তে পারিনি। আমার শুনেই মাথাটা গরম হয়ে গেল যে একটা মানুষ যার পেছনে আমি এরকম দিনের পর দিন ইনভেস্ট করলাম, সে একটা কবচ পড়ে উঠতে পারছে না লাস্ট 2-3 মাস ধরে। ঠিক আছে, নিয়ে আমি বললাম আচ্ছা পড়ে নাও। বলছে কালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে। আমার কি? ও ঘুমাচ্ছিল, এবার ওর বেডের যেখানটা বাইরের দিক সেদিকে ওর আর ওর বরের পা থাকে, আচ্ছা, আর দেওয়ালের দিকে মাথা, দুটো বাচ্চা মাঝখানে শোয়। বলছে ছেলে রাত্রেবেলা কাঁদছে, আমি ঘুম চোখে উঠে এরকম হাত রাখছি ছেলেকে। বলছে আমি হাতড়াতে ছেলেকে পেলাম হাতে, পেয়েছি, এবার ছেলেকে টানবো তো নিজের কাছে। বলছে টানার সময় ভাবছি এক হাত দিয়ে টানবো, হয়তো চমকে যাবে। বলছে নিচের হাতটা যখন ছেলের নিচের দিকে দিলাম, দেখলাম আমার ছেলে আকাশে। আকাশে মানে খাটের বাইরে। আমি বুঝলাম না ঠিক ব্যাপারটা। খাটের পায়ের দিকে ও ছেলেকে হাতড়াতে যখন গেছে, ওপর হাতটা ছেলের গায়ে, মানে একটা হাত ওপর ছেলের গায়ে পড়েছে, ও ভেবেছে ও খাটেই আছে। এবার টানার সময় কি হয়, দুটো হাত দিয়ে ধরে টানে তো, নিচের হাতটা যখন অতটা এগিয়েছে, দেখছে নিচের হাতটা আর খাটে নেই। মানে অ্যাজ পার ওর কমিউনিকেশন, ওর ছেলে খাট থেকে বাইরে আকাশে ভাসছে, মানে লেভিটেট করছে। হ্যাঁ, বলছে আমি তখন আমার মাথা ঠান্ডা রেখে আমার কোমরটা নিয়ে পাটা নিয়ে এগিয়ে গেলাম, আমার পাটা মাটিতে পড়লো। আমার ছেলে, আমার ওই মাটিতে পা রাখা অবস্থায় আমার ছেলে আমার থেকে মানে হাতটা স্ট্রেচ করে যতটা দূরত্বে ততটা দূরত্বে, আমি ছেলেকে টেনে যখন লাইটটা জ্বালালাম তখন ওর পা দুটো মাটিতে, ও খাটে বসে আছে, পা দুটো মাটিতে, ও আরো এক হাত দূর থেকে টেনেছে, মানে ওর ছেলে আকাশে ছিল। এবং ও লাইটটা জ্বালিয়ে ওর ছেলেকে তখন কোলে নিয়ে কাঁদতে লেগেছে। সাংঘাতিক ব্যাপার। খাট থেকে অতটা ডিস্টেন্সে ওর ছেলেকে ওইভাবে কে ভাসিয়ে রেখেছিল? লাইটটা যখন জ্বালিয়েছে তখন ও শুনছে বুবাইদা উঠে বসে আছে, বুবাইদা দেখছে ওর ছেলে ওখানে। মানে আমার কিছু বলার নেই আর। আমার লজিক, আমার সিএনএস পড়া, আমার স্প্লিট পার্সোনালিটি সব ওখানে মানে মুখ থুবড়ে পড়লো। বাট তুমি এটা জানলে কি করে যে সত্যি কথা বলছে? এটাও তো ফেক করতে পারে। ওর হাজবেন্ড বলছে তো। ওকে, দুজনেই ক্লেম করছে এটা। হ্যাঁ, ওকে। এবার ও একটা কল রেকর্ডিং পাঠালো। আচ্ছা, ওর দিদির সাথে ও কথা বলছিল, ওর ফোনে অটো কল রেকর্ডিং অন ছিল। এই যে আমি আর তুমি কথা বলছি, আমাদের কলটা রেকর্ড হচ্ছে, এরকম কি পসিবল যে এই যে এতক্ষণের রেকর্ডিং এর মধ্যে মাঝখানে 20 মিনিট বিপ কোনো সাউন্ড নেই, ওদিকে দুজনে কথা বলছে? না, হয় না এটা। এবার এরকম হতে পারে দুজনেই বদমাইশি করে মিউট করে রেখেছে, কিন্তু সেখানেও দিদির কথা আসছে।
এদিক থেকে ঝুনাইয়ের যে কথাগুলো সেগুলো কোনো কথা নেই, আরেকটি দিদির কথা বলছি। এটা তো মানে তুমি কমিউনিকেশনের প্যাটার্ন শুনলেই বুঝতে পারবে যে দুজনে হ্যাঁ, কথা ও বলছে দিদি না ও একজনে দিদি কথা বলছে। বলছে তো। হ্যাঁ, ঝুনাই যদি কিছু কথা বলে সেটার রিপ্লাইতেও কিছু একটা না কিছু বলবে, তো সেই প্যাটার্ন ওর যে দেখলেই দিদি বুঝতে আছে, যাবে। ওর দিদি ভাইয়ের কথাবার্তাতে বুঝতে পারা যাচ্ছে যে কথা বলছে, এক্স্যাক্টলি। কিন্তু রেকর্ডিং এ এই দিকের 20 মিনিটের কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, এটা কি সিগনিফিকেন্ট মানে মানে এটা কেন মানে বললে, লাইক কল রেকর্ডিং এর ব্যাপারটা আমাকে পাঠালো রেকর্ডিংটা, মানে দেখালো ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলছিল। যে মুহূর্তে ও দিদিকে বললো, দিদি জানিস আমার মনে হচ্ছে মুনাই এর সাধ্য করতে হবে, না হলে আমরা হয়তো ঠিক থাকবো না, তারপর থেকে আর রেকর্ডিং এ কিছু নেই। ওকে, ওই দিকের কথা আছে, এই দিকের কথা নেই। 20 মিনিট বাদে যখন ও দিদি ওই দিক থেকে কথা বলছে, বুবাইকে ফোনটা দে, বুবাইকে ফোনটা দে, আমি বুবাইয়ের সাথে কথা বলবো, আমি তোর সাথে কথা বলবো না, বুবাইকে ফোনটা দে, চেঁচাচ্ছে ওর দিদি। এমন কিছু একটা শুনেছে যে হাইপার হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি হলো? এবার আমি ওকে বললাম, দেখো এত কিছু যখন হচ্ছে, একদিন কষ্ট করে যেমন করে হোক কবচটা পড়ো না বাবা। বললাম পড়বো পারমিতা। এবার সেদিন রাত্রেবেলা ওর ওই অ্যাক্সিডেন্টটা হয়, যে অ্যাক্সিডেন্টের ছবি তোমাকে আমি পাঠিয়েছিলাম। অ্যাক্সিডেন্টের ব্যাপারটা একটু ডিটেইলস তো বলো। ও রান্না বান্না সব সেরে ওর হাজবেন্ডের সাথে কবর যেটা পড়তে গেলে সে কার বলেছিল, সে কার কিনে বাড়ি ফিরছিল। ওর হাজবেন্ডের গাড়ির চাকা হঠাৎ করে লক হয়ে যায়। বাইক? হ্যাঁ। ওকে। ওর হাজবেন্ড পড়েনি, দাঁড়িয়ে গেছিল, ও ছিটকে পড়ে ওইভাবে মাথা ফেটেছিল। মাথার তো হাড় ফাড় বেরিয়ে গেছিল পুরো। প্রচুর সেলাই পড়েছে। তুমি ফটোটা পাঠিয়েছো না, ঠিক আছে, মানে আমি দেখেছি, দেখার কিছুক্ষণ পর মানে গা গুলিয়ে উঠেছিল, মানে জিনিসটা দেখে, পুরো ব্যাপারটা দেখে, মানে খুবই। আমাকে ওই দিন ওখানে বসে, মানে হসপিটালে বসেই ছবিটা পাঠিয়েছিল যখন ওর ইয়ে হচ্ছে। তারপর কি হয় পারমিতা? তারপরে ও কবজ পড়েনি, ওর ছেলে মেয়ে অসুস্থ হতে থাকে। আজকের ডেটে দাঁড়িয়ে ওর 30-32 কেজি ওয়েট, তাও হবে কিনা সন্দেহ। মানে এখনো কি এই জিনিসটা চলছে ওর সাথে? এখনো, আজকেও চলছে। মানে এটা 2024, তুমি 2020 কথা বলছো। 2020 অ্যাপ্রক্সিমেটলি 2019 থেকে চলছে। না, আমি কবজের কথাটা বলছি। কবজটা তো 2020 দিকেই পেয়েছে, রাইট? হ্যাঁ, বা ওই 4 লাস্টের বছরের দিকে কবজটা পড়েনি। মানে ও 3-3.5 বছরের মতো কবজটা পড়েই নি। না, এবার হচ্ছে ওর 30-32 কেজি ওয়েট, ব্যবসার অবস্থা এমন, ওর না অসম্ভব সুন্দর মানে রান্নার হাত। ওর থেকে বিচ্ছিরি বিচ্ছিরি রান্নার লোকের কাজ চলছে, ওর ব্যবসা চলছে না। ঠিক করলো বাড়িতে পুজো দেবই, কবজ করতে পারি না পারি, বাড়িতে পুজো দেবই। ঠিক আছে, বাড়িতে পুজো দিতে যাবে, ওর হাজবেন্ডের একটা চোখের ভিশন চলে গেল, ওটা নিয়ে কিছু মাস গেল, অপারেশন করালো। এবার পুজো দেবই, আর একটা চোখের ভিশন চলে গেল। ওকে, আবার অপারেশন হলো। এবার পুজো দেবই, শ্বশুর মশাই মারা গেল। শ্বশুর মশাই কবে মারা গেছে বলো তো কৌস্তব? যেদিন আমি তোমাকে প্রথম দিন এই গল্পটা বলি। সিরিয়াস তুমি এটা? হ্যাঁ, আজকে আমরা এই রেকর্ডিংটা করছি, আমি তোমাকে তখনও বললাম যে আমি চাই না এই ঘটনাটা আরেকবার রিপিট করতে, কেননা যেদিন রিপিট করি সেদিন ওই মেয়েটা খুব কষ্ট পায়। ও আজকে ওর বাড়িতে তাণ্ডব হচ্ছে কৌস্তব, ঝুনাইয়ের বাড়িতে। মানে ঝুনাইয়ের সাথে যে রয়েছে সে চায় না এই ঘটনাটা বাইরে আসুক না, হয়তো। মানে এখানে না, মানে তুমি একটা জিনিস খেয়াল করেছো কৌস্তব,
আমরা আগের থেকে ডিসাইড করেছিলাম, তুমি এখন বুঝতে পারবে, আমরা আগের থেকে ডিসাইড করেছিলাম তো যে এই গল্পটা আমরা পরের রবিবারই বলবো। হ্যাঁ মানে মালদারটা যাওয়ার পরে করব। হ্যাঁ, তুমি করতে পেরেছিলে ভিডিওটা, রেকর্ডিংটা? না, পসিবল হয়নি করাটা। আজকে যতবার প্রবলেম হলো, আগের দিনের রেকর্ডিং হয়েছে না, ওটা স্মুথ গেছে পুরো। ইভেন মানে আমরা এখন কটা বাজে, এখন রাত 3:30 বাজে, ঠিক আছে? হ্যাঁ, আমার কিছুক্ষণ আগে আমি মাঝখানে তো রেকর্ডিংটা স্টপ করতে হয়েছিল আমাদের, ঠিক আছে? মানে আমি তোমায় বললাম যে আমি একটু কফি বানাচ্ছি বা সামথিং করে তারপর আবার স্টার্ট করব, ঠিক আছে? কিছুক্ষণের জন্য তোমার ফোনটা রাখলাম, কফি বানাচ্ছিলাম, ঠিক আছে? আমার নিজের না কিরকম একটা মানে মানে অস্বাভাবিক টাইপের একটা কি ফিলিং হলো, ঠিক আছে? এবার সেই ফিলিংসটা বলে বোঝাবার মতো নয়। আবার এটা আমি বলবো না যে আমার সামনে কেউ এসে নাচানাচি করছিল, কোনো ভূত ফুত, আমি এরকম বলছি না, বাট অদ্ভুত একটা ফিলিং হলো। তারপরে তুমি লক্ষ্য করে দেখবে আমি আবার এই রেকর্ডিংটা শুরু করার আগে তোমার সাথে একটুখানি লাইট কিছু নিয়ে কথাবার্তা বললাম যে এটা হয়েছে ওটা হয়েছে, মুডটা চেঞ্জ করার জন্য। হ্যাঁ, তারপর আমি আবার স্টার্ট করলাম। এবার আজকের যে ঘটনাটা রয়েছে, ঠিক আছে, সেই ঘটনাটার এন্ডিং এ যাওয়ার আগে এই মানে অনেকেই ভাববে যে আমরা এত না, এন্ডিং হয়নি এখনো। হয়নি জানি, আমি সেটা কথা বলছি না। অনেকে ভাবতে পারে যে এতগুলো কথা আমরা মাঝখানে কেন বলছি ইন বিটুইন, পুরো ঘটনাটার একটা স্ট্রেচ আমরা বলে যেতেই পারতাম। বাট টু বি অনেস্ট সেটা হয়তো পসিবল হচ্ছে না। কেন হচ্ছে না? হবে না, আমি জানতাম। এর জন্য যখন তুমি আমাকে বলেছিলে না যে আজকে করব কালকে করব, আমি কিন্তু ক্যাশ ছিলাম, আমি জানি যে হবে না। তুমি প্রত্যেকদিন বলতে না যে আজকে হবে, আমি বলতাম হ্যাঁ। আমাকে একবার ঝুনাই বললো যে পারমিতা তুমি যে বললে পরের সানডে আসবে, হয়নি রেকর্ডিং, তো বলছে হবে না, তুমি দেখো খুব বাধা পাবে তুমি। এটাই হয়েছে ব্যাপারটা। সেকেন্ড ঘটনা বলি, ওর এইসবের ব্যাপারে আমি আমার এক ডক্টরের সাথে খুব আলোচনা করি। সে ডক্টর হলো আধ্যাত্মিক জিনিসপত্র খুব বিশ্বাস করে। ওনার এক বন্ধু আছে, সে খুব ভালো জ্যোতিষ মানে প্র্যাকটিস করেন। তো উনি বলে যে আমি আমার বন্ধুকে নিয়ে যাব, তুই আয়। উনি এলেন, ওনার বন্ধু এলেন। ওনার বন্ধু বাড়ির নিচে দাঁড়িয়ে বলছে, ওর বাড়ি আমি যাব না, আগে বলতিস আমি আসতামই না, ও তো আমারই বন্ধু, আমি ওর হেল্প করতে গিয়ে আমার মেয়ে দুটো মরে যাচ্ছিল। ওকে। বাসু কাকা যে কাজ করতো বন্ধ করে দিয়েছে করা। কেন জানি না, কোনো আনসার নেই। ঝুনাইয়ের ব্যাপারে ফোন করলে ফোন তোলে না, ঝুনাইয়ের ফোন তোলে না। ঝুনাই এখনো কবজটা পড়েনি না। তুমি একটা কথা বলছিলে যে, বা আমি যেটা বুঝতে পেরেছি সবাই এফেক্টেড হয়েছে, হ্যাঁ তুমি এফেক্টেড হওনি। এটার রিজন তুমি বলছো যে তোমার বাবা তোমাকে প্রোটেক্ট করতেন। হ্যাঁ, এবার তোমাকে আমি আরেকটা ঘটনা বলি। দুদিন আগে যখন আমার সাথে জুনাইয়ের কথা হচ্ছিল, জুনাই আমাকে বললো তুমি না ঘটনাটা বলো না, তুমি যদি এটা সত্যি বলে থাকো যে আজকে তোমার বাবার প্রোটেকশন তুমি ফিল করছো না, তাহলে ঘটনাটা বলো না। নতুন সংসার শুরু করেছো, আমি চাই না ও গিয়ে তোমার কোনো ক্ষতি করুক। তাছুট ভগবান, বাবা, আমার শাশুড়ি মা যেই থেকে থাকুক, এখনো অব্দি কিছু হয়নি। একটু মাঝে শরীর খারাপ করছিল, বললাম কোস্তা বাথরুমে যাচ্ছি, একটু বমি করে এলাম, বমি হয়ে গেল এক্ষুনি যেটা। হ্যাঁ। ওকে, তোমার বাবার মুক্তি তুমি চাওনি, রাইট? হ্যাঁ। সেটা কেন? কোস্তাব, আমার বাবার ঘটনা বলতে গেলে আমার বাবার সাথে আমার রিলেশনটা তোমাকে একটু বুঝতে হবে। আমার বাবা মা আমি তিনজনের ফ্যামিলি। আমি আমার বাবার সাথে ছোটবেলা থেকে খুবই ক্লোজ, প্রচন্ড। আমি আমার মাকে না নিজের বাচ্চা বলি। তুমি আমার ফেসবুকে থাকলে দেখবে আমি এখনো লিখি আমার মেয়ে। ওকে ওকে। আমার মা এতটাই সরল সাদা সিধে। আমি আমার বাবাকে সব থেকে বেশি ট্রাস্ট করতাম।
আমার কোনো ডাক্তারখানা যাওয়া, কোথাও যাওয়া, স্কুলে যাওয়া, আমি বাবাকে ছাড়া কাউকে ট্রাস্ট করতাম না। ঠিক আছে, মানুষের এখনকার দিনেও অনেকেই চাইতো যে বাড়িতে একটা পুত্র সন্তান হোক। আমার বাবা চেয়েছিল আমার মেয়ে হোক, আমি মেয়েই হয়েছিলাম। ঠিক আছে, বাবার আমার বন্ডটাই অন্যরকম ছিল। কিছু কারণবশত আমার বাবা 2008 সালে মারা যায়। আমার বাবা অ্যাজ পার পোস্টমর্টম বাবার স্ট্রোক হয়েছিল, কিন্তু আমার বাবা গঙ্গায় নৌকা থেকে পড়ে মারা যায়। বুঝলাম না ব্যাপারটা। আমার বাবা নৌকা করে গঙ্গা পার হচ্ছিল, জলে পড়ে মারা যায়। তাহলে সেখানে স্ট্রোক করছে পোস্টমর্টমে? হ্যাঁ, কিন্তু বাবার পকেটে একটা নোট পাওয়া গেছিল। কি নোট? আমার মেয়েকে দেখো। মানে উনি কি জানতেন যে উনি মারা যেতে পারেন বা কিছু? একটা পারিবারিক কিছু সমস্যা এবং কিছু বন্ধুর বিশ্বাসঘাতকতা, আমার কোথাও মনে হয় আমার বাবা হয়তো সুইসাইড করেছিল, আত্মহত্যা করেছিল। হ্যাঁ, এই পরে হয়তো ঘটনাটা যখন আমি তোমাকে এখন বলছি আমার গলা একটু কাঁপতে পারে, তো সবার কাছেই আমি একটু ক্ষমা চেয়ে নেবো। আমার বাবা মারা যায় 2008 সালের 2 ফেব্রুয়ারি। আমি বাড়িতে সেদিন একা ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখলাম আমাদের তখন একটা রকি বলে কুকুর ছিল, একটাই কুকুর ছিল তখন, বাবার আনা। রকি প্রচন্ড চেঁচাচ্ছে, বাবা রেডি হয়েছে অফিস যাবে বলে, রকি প্রচন্ড চেঁচাচ্ছে। আমার মা ছিল বড় পিসির বাড়ি গেছিল। রকি কোনোদিন যেটা করে না, বাবাকে প্যান্ট ধরে এরকম ভাবে টানছে, গা গা করে টানছে। আমি ঘুম থেকে উঠে বললাম, তোমাদের দুজনের কাজ নাই সকালবেলা আমায় ঘুম থেকে তুলে দিচ্ছ, একটু ঘুমোতে দাও। তাই বলে আমি আবার শুয়ে পড়ছি। বাবা বলছে একটু লাগিয়ে দে, আমি যাই। আমি গিয়ে দরজাটা লক করলাম, এসে শুয়ে পড়লাম। তার কিছুদিন বাদে সরস্বতী পুজো ছিল, আমার একটা বান্ধবী এলো, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো সরস্বতী পুজো নিয়ে বাচ্চা বেলায় যথেষ্ট প্রচন্ড এক্সাইটমেন্ট থাকে। আমি বান্ধবীর সাথে প্ল্যান করছি কি করব না করব। হঠাৎ করে একটা ব্যাংক থেকে একজন আসে, জানাই যে যেতে হবে একটু থানায়। থানায় গিয়ে দেখি একটা ভ্যানের মধ্যে আমার বাবার বডিটা পড়ে আছে, কোনো স্ক্র্যাচেস নেই, কিচ্ছু নেই। মানুষটা হাসছে। ডেকে গেলাম প্রচুর বার, কিন্তু বাবা আর উঠলো না। মা, পিসি, পিসমশাই সবাই এলো। বহরমপুর অনেকটা দূরে ছিল। দাদু দিদাকেও তো শেষ দেখাতে হবে, বহরমপুর থেকে রামপুরহাট নিয়ে যাওয়া হলো। প্রচুর লোক হয়েছিল। বাবা এত লোকের ভালো করতো, কার বিয়ে দিয়েছে, কার ছেলেকে পড়াচ্ছে। যখন সন্ধ্যের মধ্যে বাড়ির সামনে প্রায় 400-500 লোক হয়ে গেছে, তখন দাদু বুঝতে পেরেছে যে বাবার পা ভাঙেনি, ব্যাপারটা অন্য কিছু। পা ভাঙেনি মানে দাদুকে বলা হয়েছিল যে চন্দনদার পা ভেঙে গেছে, তো চন্দনদাকে রামপুরহাট নিয়ে আসা হচ্ছে। উনি জানতেন না যে মারা গেছেন? না, কিন্তু এত লোক জমা হয়ে গেছিল যে দাদু বুঝতে পেরে গেছিল যে এটা পা ভাঙার দেখতে আসা লোকের নয়। রামপুরহাটে নিয়ে যাওয়ার পরে বাবাকে সাজিয়ে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, আমি বাবার মুখাগ্নি করেছি। মুখাগ্নি করে এসে কাকার দোতলায় শুয়েছি। খুব ঠান্ডা ছিল কৌস্তব, গায়ে দেওয়ার মতো কিছু ছিল না ওখানে, কেননা সবাই তো বাড়িতে নিচে সেই অবস্থায় আছে যে কাউকে একটা লেপ চাইতে পারিনি। একটা খবরের কাগজ ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। তারপর থেকে কৌস্তব আমার আর কিছু মনে নেই। আচ্ছা, আমার বাবার কাজ হওয়া, আমাদের আবার বহরমপুর ফিরে আসা, এবং সেটা কিন্তু আমরা বহরমপুর তখনই ফিরে আসিনি, প্রায় 7-8 মাস পরে ফিরে এসেছি। তখন আমি ক্লাস 9-এ ভর্তি হয়ে গেছি। আমার কিছু মনে নেই। তোমরা মানে আগে বহরমপুরে থাকতে না, অন্য একটা জায়গায় থাকতে? না, বহরমপুরেই থাকতাম। বাবা ট্রান্সফার হয়ে বহরমপুরে গেছিল, কিন্তু বাবা, আমরা রামপুরহাটে হচ্ছে আমাদের আদি বাড়ি। ওকে 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 ওকে, ঠিক
ঠিক আছে, আর মায়ের বাপের বাড়ি হচ্ছে বহরমপুরে। হুম হুম বাবা মারা যাওয়ার পর আমরা মামার বাড়িতে এসে আমি আর মা থাকি, এবং সেটা বেশ কয়েক মাস পরে। সেই কয়েক মাসের কোনো মেমোরিজ আমার নেই। মেমোরিজ নেই মানে কিরকম? মানে কোনো মেমোরিজ নেই, কোনো মেমোরিজ নেই। মানে বাবার যে কাজ হয়েছে, কোথায় প্যান্ডেল হয়েছিল, কি খাওয়ানো হয়েছিল, আমি সেই সময়টা কি করে দিন কাটাতাম, নাথিং, কিচ্ছু মেমোরিজ নেই। খুবই পিকুলিয়ার ব্যাপার এটা। হ্যাঁ। পারমিতা, আজকে আমাদের রেকর্ডিংটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, আমরা কভার করেছি একদম। এর ব্যাপারটা, মুনাই ঝুনাইয়ের ব্যাপারটা। হ্যাঁ, তোমার বাবার যে ব্যাপারটা রয়েছে, এটা অন্যদিন অন্য একটা দিন আমরা তাহলে এটা নিয়ে কথা বলবো। এটাই ছিল আজকের ঘটনা। পারমিতার বাবার ঘটনাটাও কি আপনারা জানতে চান? সেটা কমেন্ট করে জানাবেন। আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। তাহলে চলুন, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টো হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।